আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অবশেষে তোমাদের অপেক্ষার পালা শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস নিয়ে চলে আসছি, কেমিস্ট্রি টপ 100 এমসিকিউ ফর সিইউ। অর্থাৎ সিইউ এর যে কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ আমি এখানে তোমাদের সলিউশন করাবো। সিইউ এর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখার সময় আমি দেখছি যে কেমিস্ট্রির কোশ্চেনগুলো খুবই রিপিটেডলি আসে, একই টাইপের কোশ্চেন বারবার আসে। সো ওখান থেকে ওই কোশ্চেনগুলো আমি এখানে তুলে নিছি। টোটাল কেমিস্ট্রির সিইউ এর যে কোশ্চেন ব্যাংক, ওখান থেকে অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম কোশ্চেনই চলে আসছে এখানে। ফলে তোমরা যারা আমার সাথে এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবা, তোমার আলাদা করে সিইউ এর কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক আর সলিউশন করার দরকার নেই। তুমি এই জায়গার এই যে 100টা এমসিকিউ, মোটামুটি 98-99টা এমসিকিউ আমি সলিউশন করাবো আগামী 1-1.5 ঘন্টায় বা 2 ঘন্টায়। সো এই কয়টা এমসিকিউ সলিউশন করলেই তোমার কোশ্চেন ব্যাংকের সমস্ত এমসিকিউ হয়ে যাবে। পাশাপাশি আমি যেহেতু একজন কেমিস্ট্রি টিচার, সো কেমিস্ট্রি টিচার হিসেবে প্রত্যেকটা এমসিকিউ সলিউশন করানোর সময় ওইটা রিলেটেড আর যে সমস্ত এরিয়াগুলো আছে, যে সমস্ত ইনফরমেশনগুলো এক্সট্রা দরকার তোমার, সেই সব জিনিসপত্র এই ক্লাস জুড়ে তোমাকে আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করব, গুছিয়ে যাবে। ফলে তোমার এইটা টোটালি ওই এরিয়াগুলো সব মার্কিং করে ফেলবে এবং প্রত্যেকটা এমসিকিউ মনে রাখার, সলভ করার টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো তো থাকবেই। সো টোটাল এই ক্লাসটা তুমি আজকে করে ফেলবা, আজকে যখনই এই ক্লাসটা আপলোড হবে করে ফেলবা। পাশাপাশি এই ক্লাসটাই পরীক্ষার আগের দিন আরেকবার 2x স্পিডে একবার রিভিশন দিয়ে যাবা। হিউজ পরিমাণে এমসিকিউ এখান থেকে কমন পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। সো যেহেতু সম্ভাবনা আছে, তাহলে এই ক্লাসটা ভালো করে করতে হবে, বুঝতে পারছো? আর যদি তোমার তারপরেও মনে হয় যে না, আমি কেমিস্ট্রিতে আরেকটু ভালো পড়তে চাই, দেখো পড়ার তো শেষ নাই, একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট একদম মুখের কথাও না। সো আরও যদি ভালো করে তুমি পড়তে চাও, চান্স পাইতে চাও, ওই যে 0.25, 0.15, 0.5 মার্কের জন্য মানুষের চান্স মিস যায়, ওই ফ্যাক্টরটা তুমি যদি ওভারকাম করতে চাও, তাহলে আরো এক্সট্রা তুমি কি পড়তে পারো। তোমাকে আমি আরো এক্সট্রা পড়ার জন্য বলবো যে আমাদের টপ 100 কোর্সে যে 35টা টপিক অ্যানালাইসিস করা আছে কেমিস্ট্রি থেকে, 35টা টপিক, ওই 35টা টপিকের ক্লাস নোট একটু পড়বা, ঠিক আছে? এই 100টা এমসিকিউ এর পাশাপাশি ওই 35টা টপিকের ক্লাস নোট, এই 100টা এমসিকিউর পাশাপাশি ওই 35টা টপিকের ক্লাস নোট একটু ভালো করে পড়বা। আর দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের টপ 100 এমসিকিউ আছে আরেকটা, জৈব যৌগ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 67টা এমসিকিউ সলিউশন করে দেয়া আছে। আমার চ্যানেলে গেলেই পাবা। ওই ক্লাসগুলো অনেক ব্যাপক পপুলার হয়েছিল, সবাই দেখছে এবং ওখান থেকে কমনও পাইছে। সো ওই জৈব যৌগের যে 67টা এমসিকিউ, এগুলো কিন্তু মেইন বই থেকে নেয় এমসিকিউ, এবং ওই এমসিকিউগুলো সলিউশন করে দেওয়ার সময় আমি ওই রিলেটেড যাবতীয় বেসিক এবং যা যা এক্সট্রা ইনফরমেশন লাগবে সব কিন্তু দিয়ে দিছি। সো ওই জৈব যৌগের ওই ক্লাসটা করো। এই কয়েকটা জিনিস তুমি যদি আরো এক্সট্রা করতে পারো, তোমার জন্য অনেক ভালো হয়। আর যদি এগুলো না করতে পারো, আমাদের চিটাগং ইউনিভার্সিটির জন্য জাস্ট একটা ক্লাস করে যাও, নর্মাল চান্স পাওয়ার জন্য যা যা দরকার তুমি এক ক্লাসেই পেয়ে যাবা। সো চলো আমরা দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। তোমাদের সাথে টোটাল ক্লাস জুড়ে থাকবো আমি, মিল্টন খন্দকার ভাইয়া। এই ক্লাসের ক্লাস নোট পাবা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দেয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে তুমি নোট পেয়ে যাবা। ফলে ওই নোট নিয়ে তুমি কিন্তু আরো ভালো করে রিভিশন দিতে পারো, বিশেষ করে পরীক্ষার ঠিক আগ মোমেন্টে যে তুমি যে এই জায়গাগুলো থেকে রিভিশন দিতে পারবা। সো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো, বলছে নিচের কোন যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান আছে। এই যে বন্ধন শনাক্তকরণ, এই টাইপের এমসিকিউ খুবই রিপিটেডলি আসতে দেখছি। কোন ধরনের বন্ধন বিদ্যমান আছে, আয়নিক বন্ধন বিদ্যমান আছে, কয় ধরনের বন্ধন বিদ্যমান আছে, অর্থাৎ বন্ধন রিলেটেড এমসিকিউ অনেক বেশি আসছে। সো এখানে খেয়াল করে দেখো, CH4 এখানে সমযোজী বন্ধন, হাইড্রোজেন আয়োডাইড এইটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তারপরে খেয়াল করে দেখো হাইড্রোজেন সমযোজী বন্ধন, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আছে, খেয়াল করো ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আছে, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ পরিণত হয়, আর 2টা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে 2 ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আয়নিক বন্ধন। এখন বলবা ভাইয়া এইটাও তো আমাদের আয়নিকের মতো আচরণ করে। দেখো আয়োডাইড থাকার কারণে আয়নিকের মতো আচরণ করলেও এটা কিন্তু আসলে আয়নিক বন্ধন না, কারণ হাইড্রোজেন যে এ কিন্তু অধাতু, তাই না? হাইড্রোজেন হচ্ছে আমার অধাতু। সো অধাতু তো আর আয়নিক বন্ধন গঠন করতে পারে না, অধাতু হচ্ছে আমার সমযোজী বন্ধন গঠন করে, তাই না? তাহলে এটা গঠন অনুসারে কিন্তু সমযোজী, বুঝতে পারছো? এছাড়াও আমাদের আরো কি ধরনের দিবে, এখান থেকে কোশ্চেন দিবে, যেমন বলবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কয় ধরনের বন্ধন বিদ্যমান আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় ধরনের বন্ধন বিদ্যমান আছে, কিভাবে আইডেন্টিফাই করবা? প্রথমেই অ্যামোনিয়াম ক্লোরাইডকে একটু ভাঙো। অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙলে দেখবা
অ্যামোনিয়াম প্লাস আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন আসে। এরপরে খেয়াল করে দেখবা অ্যামোনিয়া তার মাথার উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন হাইড্রোজেন প্লাস আয়নকে দেয়। তাহলে খেয়াল করো, প্রথমে এই জায়গায় যেটা পাইলাম এইটা পাইলাম আয়নিক, এখানে যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন হাইড্রোজেন প্লাস আয়নকে দিচ্ছে এটাকে বলা হচ্ছে সন্নিবেশ সমযোজী। খেয়াল করো এইটা কি, এইটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। তাহলে একটা হচ্ছে আমার আয়নিক, প্রথমটা হচ্ছে আমার আয়নিক, তারপরে পরে যেটা দেখলাম এটা হচ্ছে আমার সন্নিবেশ সমযোজী। আর এই অ্যামোনিয়ার গঠন দেখলে দেখবা যে নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে, এইটাকে বলে হচ্ছে সমযোজী। এটাকে কি বলে? এটাকে বলে সমযোজী। সো এখানে দেখো 3 ধরনের বন্ধন আসলে বিদ্যমান। সমযোজী 1 ধরনের, সন্নিবেশ সমযোজী 2 নম্বর, আয়নিক 3 নম্বর। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে টোটাল 3 ধরনের বন্ধন বিদ্যমান। যদি জিজ্ঞেস করে অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় ধরনের বন্ধন বিদ্যমান, এই জিনিসটা আমরা পারবো না, আমাদের পারতে হবে। ঠিক আছে, সেম ভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডের মতো PH4Cl ফসফরাস ক্লোরাইড, এটা তো জিজ্ঞেস করতে পারে, সেম জিনিস, একদম বেসিক স্ট্রাকচার, আমাদের পারতে হবে। যদি এই টাইপের জিনিসপত্র জিজ্ঞেস করে আমাদের পারতে হবে। তাহলে জিজ্ঞেস করবে যে নিচের কোন যৌগে আয়নিক বন্ধন আছে, এইভাবে আমরা আইডেন্টিফাই করব। এই টাইপের আসলেও আমরা এইভাবে আইডেন্টিফাই করব। ওকে, চলো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। বলছে একটি পরমাণু তৃতীয় অরবিটাল, তৃতীয় মানে কি 3 নাম্বার প্রধান শক্তি স্তর, তৃতীয় অরবিটাল 3 নাম্বার প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকে সেটা বের করার ফর্মুলা কি? সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2n²। কয় ধরনের অরবিটাল বিদ্যমান থাকে? 2n²। তাহলে দেখো এখানে কয়টি ইলেকট্রন বিদ্যমান আছে, যেহেতু 3 নাম্বার শক্তি স্তর বলছে, তাহলে n এর ভ্যালু 3, তাহলে 3 এর স্কোয়ার মানে ক্যালকুলেশন করলে 18টা। ঠিক আছে, যদি আমার চতুর্থ শক্তি স্তরে বলতো তাহলে 2n², 2 × 4 এর স্কোয়ার, তাহলে কত আসতো আমার এখানে 32টা। সেকেন্ড শক্তি স্তরে বললে কয়টা আসতো? 8টা আসতো। তাহলে এইভাবে আমরা 18টা 32টা এভাবে বের করতে পারি। বুঝতে পারছো? এখানে কিন্তু এই যে অরবিটাল রিলেটেড আরো কিছু কমন কোশ্চেন আছে, যেগুলো আমাদের বের করতে পারতে হয়। যেমন একটা কমন কোশ্চেন হচ্ছে নিচের কোন অরবিটালটি সম্ভব নয়, কোন অরবিটালটি সম্ভব নয়, ওইটা আসে। তাহলে কোন অরবিটালটি সম্ভব নয় সেই প্রশ্ন যদি আসে আমরা কি করব? দেখো আমাদের 1s অরবিটাল সম্ভব, 2s 2p অরবিটাল সম্ভব, 3s 3p 3d অরবিটাল সম্ভব, 4s 4p 4d 4f অরবিটাল সম্ভব। তাহলে সম্ভব নয় কোনগুলা? দেখো 1s সম্ভব কিন্তু 1p সম্ভব নয়, তারপরে 1d সম্ভব নয়, 1f সম্ভব নয়, 2s 2p সম্ভব, তাহলে কি 2d সম্ভব নয়, 2f সম্ভব নয়, 3s 3p 3d সম্ভব, 3f সম্ভব নয়। তাহলে দেখো একটু যদি আমরা খেয়াল করে দেখি কোনগুলা সম্ভব, এইগুলা সব আমার সম্ভব, আর কোনগুলা সম্ভব নয় এই সবগুলো আমার সম্ভব নয়। তাহলে এইগুলা সম্ভব নয়, এমসিকিউ আসলে এগুলো আমরা দাগাইতে পারবো না, এগুলো আমাদের দাগাইতে হবে। সিমিলার বেসিকের কোশ্চেন এখান থেকে দিয়ে দেয়। ঠিক আছে, এছাড়া আর কি দেয়? একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা দেয়, কিংবা স্পেসিফিক একটা অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যা লিখতে বলে। যেমন দেখো 3s অরবিটালের জন্য যদি আমার কোয়ান্টাম সংখ্যা লিখতে বলে, 3s অরবিটালের জন্য লিখতে পারবো না। 3s অরবিটাল এটার জন্য কোয়ান্টাম সংখ্যা লিখলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 3 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু কত? আমরা জানি s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তাহলে এই জায়গাতে আমাদের s এর জন্য ভ্যালু কত আসবে? 0 আসবে। তাহলে এখানে আমরা 3 এবং 0 পাবো। তাহলে এইভাবে স্পেসিফিক ভাবে কোয়ান্টাম সংখ্যার নাম্বারও এখান থেকে দিয়ে দেয়, যদি এগুলো দেয় তাও আমার পারতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম। ওকে, এছাড়া তোমার কোন অরবিটালে কয়টি ইলেকট্রন ধরে সেটাও দেয়। যেমন দেখো আমাদের s অরবিটালে ইলেকট্রন ধরে হচ্ছে 2টা, s অরবিটাল ইলেকট্রন ধরে 2টা, p অরবিটালে ইলেকট্রন ধরে কয়টা? 6টা, d অরবিটালে ইলেকট্রন ধরে 10টা, f অরবিটালে ইলেকট্রন ধরে হচ্ছে 14টা। এভাবে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে সেটাও আমাদের জিজ্ঞেস করে। সো এই টাইপের এমসিকিউ আসলে আমাদের পারতে হবে। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। পরে আসো, বলছে অ্যালডিহাইড কার্যকরীমূলক হচ্ছে, মানে কার্যকরীমূলক অ্যালডিহাইড কখন? অ্যালডিহাইড খুঁজতে হবে। সো দেখো আমরা জানি অ্যালডিহাইড হচ্ছে CHO, বন্ড CHO থাকলে সেটাকে অ্যালডিহাইড বলে। সো এখানে খেয়াল করো, এইটা হচ্ছে আমার অ্যালকোহল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার অ্যালকোহল, OH থাকলে আমার অ্যালকোহল হয়, CO থাকলে এটা হচ্ছে আমাদের কিটোন। ঠিক আছে, একটা শুধু O থাকলে দুই সাইডে 2টা হাত, এটা হচ্ছে আমাদের ইথার। ঠিক আছে, এটা কি? এটা ইথার। আর এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালডিহাইড।
ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তাহলে আমরা খেয়াল করো, অ্যালকোহল, কিটোন, ইথার, অ্যালডিহাইড 4 ধরনের মূলক দেখলাম। তাহলে কারেক্ট আনসার কোনটা? লাস্টেরটা, অ্যালডিহাইড হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। এই টাইপের এমসিকিউ বারবার আসতে দেখা গেছে কার্যকরী মূলক থেকে। আমি একটু অ্যানালিসিস করে দেখলাম, এই সেম টাইপের এমসিকিউ বারবার আসতে দেখা গেছে। সো এই টাইপের আরো কিছু কার্যকরী মূলক আছে যেগুলো তোমাদের একটু জানতে হবে। যেমন দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড মূলক বা অ্যাসিড মূলক বলে। তাহলে এইটা আমাদের জানতে হবে। তারপরে RC≡N, এটাকে বলা হচ্ছে সায়ানাইড বা নাইট্রাইল, সায়ানাইড বা নাইট্রাইল মূলক। তাহলে সায়ানাইড বা নাইট্রাইল এই টাইপের জিনিস যদি আমার জিজ্ঞেস করে তাহলে এইটা আমার জানতে হবে, তাই না? এই টাইপের জিনিসপত্র আমাদের জানতে হবে। সো এই টাইপের যে কার্যকরী মূলকের ছক আছে, ছকটা একটু দেখতে পারো। আর যে কয়টা এখানে দেখাই দিলাম, এই কয়টাই আমাদের বারবার ঘুরে ফিরে আসে। ওকে, সো এরপরে আসো আমরা পরবর্তী অংশে যাই। বলছে KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? দুইটা কমন কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে, দুইটা কমন কোশ্চেন, এই দুইটা জানলেই হয়। একটা হচ্ছে KMnO4, এইটা জারণ সংখ্যা কত? আরেকটা হচ্ছে K2Cr2O7, এই দুইটা জারণ সংখ্যা আমাদের ঘুরে ফিরে বারবার আসে। KMnO4 এ পটাশিয়ামের জন্য আমরা +1 নিলাম, ম্যাঙ্গানিজের জন্য X নিলাম, অক্সিজেনের জন্য -2, বাট অক্সিজেন সংখ্যা 4টা, সব মিলাই ক্যালকুলেশন করলে 0 আসে। এই টোটালটার ভ্যালু 0। তাহলে দেখো, +1 + X -8 = 0, ক্যালকুলেশন করলে X +8 -1, সেখান থেকে ভ্যালু আসে হচ্ছে +7। সো এখান থেকে আমরা আনসার বের করলে +7 পাই। সেম ভাবে K2Cr2O7, এটা টোটাল যৌগের যেহেতু 4 শূন্য, এই জন্য আমাদের জারণ মান 0 ধরতে হয়। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি, +1 × 2 আসবে। এখানে দেখো আমাদের X 2X ধরতে হবে, কারণ ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়ামে জারণ সংখ্যা বের করতে বলবে। তাহলে 2X হইলো। অক্সিজেনের জন্য আমরা জানি -2, যেহেতু অক্সিজেন 7টা, 7 দিয়ে গুণ হবে। ক্যালকুলেশন করো, 2X = এইটা ওই সাইডে গেলে 7 × 2 = 14, এইটা ওই সাইডে গেলে -2 = কত আসে? +12 আসে। সো 2X = আমাদের ভ্যালু আসে হচ্ছে +12, X = ভ্যালু আসবে +6। সো এখান থেকে আমরা X এর ভ্যালুটা পাবো। তো আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি বের করতে বলে, এখানে বললে ক্রোমিয়ামেরটা বলবে, ঠিক আছে, আর এখানে বললে ম্যাঙ্গানিজেরটা বলবে। সো এই দুইটাই আমাদের ঘুরে ফিরে আসে। এটা আনসার কত? +7, এটা আনসার কত? +6। সো আশা করি এই দুইটা যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে আমরা মাস্ট পারবো। কেমন? এই দুইটা এমসিকিউতে আসলে আমরা মাস্ট পারবো। ওকে, গ্রেট। এরপর আসো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। বলছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয়, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ। দেখো, এই যে দ্রবণ অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। সো সিলভার এবং নাইট্রেট নিলাম, মাঝখানে আমার যুক্ত থাকবে অ্যামোনিয়া। সো এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ, এইটার নাম হচ্ছে টলেন বিকারক। এটার নাম কি? এটার নাম হচ্ছে টলেন বিকারক। ঠিক আছে, সেম ভাবে কপার যুক্ত দ্রবণ যদি হয় সেটাকে বলা হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ হচ্ছে কপার দিয়ে দ্রবণ, আর টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। এই দুইটা দ্রবণ বেসিক্যালি কিসে ব্যবহার করা হয়? দেখো, এই দুইটা দ্রবণ তোমার অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণে ব্যবহার করা হয়। অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, মানে কে অ্যালডিহাইড কে কিটোন, এটা শনাক্তকরণ। বাট একটা শর্ত আছে, মাথায় রাখবা সব সময়, যে এই দুইটা কেবলমাত্র অ্যালডিহাইডের সাথেই বিক্রিয়া করে। অ্যালডিহাইড এইটার সাথেই বিক্রিয়া করে, অন্যটার সাথে বিক্রিয়া করে না, কিটোনের সাথে কোনো বিক্রিয়া করে না, শুধু অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইডের সংকেতগুলো কেমন? দেখো, অ্যালডিহাইডের সংকেত হচ্ছে HCHO, এই টাইপের যৌগ হলে বিক্রিয়া করবে। CH3CHO, এই টাইপের যৌগ হলে বিক্রিয়া করবে। CH3CH2CHO, এই যে যৌগ, এই টাইপের যৌগ যদি তুমি সামনে পাও তাহলেই সে বিক্রিয়া দিবে, নতুবা বিক্রিয়া দিবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট যেটা, এটা টলেন বিকারক, এবং এই টলেন বিকারক কোন ধরনের বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে? এই যে ন্যালযুক্ত অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, কোনো কিটোনের সাথে সে বিক্রিয়া করে না। সো এই এমসিকিউ সরাসরি এইটা দিতে পারে, আবার আমার অ্যালডিহাইড কিটোনের ভিতর পার্থক্য করে এটা দিতে পারে, আবার কখনো কখনো এই উদাহরণগুলো দিয়ে দিতে পারে, যেখানে কিটোন অ্যালডিহাইড এই টাইপের ভেজাল উদাহরণ থাকবে, তার ভিতরে কার সাথে বিক্রিয়া করে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তারপরে আমাদেরকে দাগাইতে হবে, এটাও দিয়ে দিতে পারে। সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরে আসো, বলছে নিচের কোনটি তাপহারী বিক্রিয়া?
তাপহারী বিক্রিয়া। সো খেয়াল করো, আমরা জানি যে কোনো দহন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী। এইটা দেখে চেনার সবচেয়ে সহজ উপায়, তাপ উৎপাদী। আর দহন মানে হচ্ছে অক্সিজেন দিয়ে পোড়ানো, অক্সিজেন দিয়ে পোড়ানো। সো অক্সিজেন দিয়ে পোড়ানোকে আমরা বলি হচ্ছে দহন। তো খেয়াল করো, কার্বনকে অক্সিজেন দিয়ে পোড়ানো, কার্বন ডাইঅক্সাইড, দহন বিক্রিয়া। তাহলে এটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? এবার খেয়াল করো, মিথেনকে অক্সিজেন দিয়ে পোড়ানো, কার্বন ডাইঅক্সাইড পানি, তাহলে এটাও একটা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া হলে কি? এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। এবার খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করে দেখি, হাইড্রোজেন এন্ড অক্সিজেন মিলে আমাদের পানি তৈরি করছে। এই পানি তৈরির যে বিক্রিয়া, এই পানি তৈরির বিক্রিয়াতে ডেল এইচ উৎপাদন হয়, মানে তাপ তৈরি হয়। এটা একটা দহন বিক্রিয়া। বাট আমি যখন পানিকে ভাঙবো, উল্টা দিকে যাব, তখন এটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় না, বাইরে থেকে তাপ দিতে হয়। আবার বলি, তাপহারী বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় না, বাইরে থেকে তাপ দিতে হয়। সো পানি উৎপাদনের বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, বাট পানি ভাঙার যে বিক্রিয়া সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আবার বলি, পানি ভাঙার যে বিক্রিয়া সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এবার খেয়াল করো, এই জায়গাটা যে বিক্রিয়া আছে, নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড। খেয়াল করো, নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে নাইট্রোজেন অক্সাইড, এইটা সবসময় মনে রাখবা একটা তাপহারী বিক্রিয়া। এইটা তাপহারী বিক্রিয়া। এটা দেখে তাপ উৎপাদী মনে হয়, বাট এটা তাপহারী। এটা মেইন বইতেও আছে, আর এটাই ঘুরে ফিরে বারবার আসে, এটাই বারবার আসে। সো কি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন দুইটা মিলে আমার নাইট্রোজেন অক্সাইড যখন তৈরি হয়েছে, এই জায়গাতে বিক্রিয়া হওয়ার জন্য আমার বাইরে থেকে তাপ দেয়া লাগছে। এই জায়গাতে বিক্রিয়া হওয়ার জন্য বাইরে থেকে তাপ দেয়া লাগছে। বাট যখন আমরা এই নাইট্রোজেন অক্সাইডকে ভেঙে এই সাইডে আসছি, তখন আবার তাপ অটোমেটিক উৎপাদন হয়েছে। ঠিক আছে? তাহলে নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে যখন এই সাইড থেকে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়েছে, তখন আমাদের তাপহারী। এটা মনে রাখতে হবে। উল্টাই দিলে কিন্তু আবার তাপ উৎপাদী হয়ে যাবে, ওটাও মনে রাখতে হবে। ঠিক আছে? সো এই বিক্রিয়াটা একটু ভালো করে খেয়াল করতে হবে, বিশেষ করে এই এমসিকিউটাই আসে, আমি যে তোমাকে ব্যাখ্যা করে দিলাম, এই ব্যাখ্যাটাই তুমি যদি মনে রেখে পরীক্ষার হলে যাও, এটাই কমন পাবা। এটাই তোমাকে ঠিকঠাক দাগে আসতে হবে যে এটা হচ্ছে আমার তাপহারী বিক্রিয়া। অপশন দিকে খেয়াল রেখো, হ্যাঁ, এই অপশনটাই তাপহারী বলছে না তাপ উৎপাদী বলছে, এবং বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিক গেছে এটা একটু খেয়াল রেখো, উল্টাপাল্টা কইরে দিও না জানো আবার। পরে আসো, বলছে লাফিং গ্যাসের সংকেত হলো, লাফিং গ্যাসের সংকেত চাইছে। খেয়াল করো, লাফিং গ্যাসের সংকেতে এখানে আমরা সবগুলা নাইট্রোজেনের অক্সাইড দেখতেছি। লাফিং গ্যাসের বেসিক সংকেত হচ্ছে N2O। একদম সিম্পল এমসিকিউ, M2O, একদম সিম্পল এমসিকিউ। বাট এই এমসিকিউটার আরো কিন্তু কিছু তোমার চেলাবেলা শ্রেণী আছে। চেলাবেলা শ্রেণী কি? দেখো, নাইট্রোজেনের 5 ধরনের অক্সাইড আছে, মাথায় রাখবা, নাইট্রোজেনের 5 ধরনের অক্সাইড আছে। তার ভিতরে N2O হচ্ছে লাফিং গ্যাস, 5 ধরনের অক্সাইড, তার ভিতরে N2O যেটা, ওটা হচ্ছে লাফিং গ্যাস। এই 5 ধরনের অক্সাইডকে আবার 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে অম্লীয় অক্সাইড, আরেকটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। মাথায় রাখবা, একটা কি অম্লীয়, আরেকটা কি নিরপেক্ষ। অম্লীয় অক্সাইডের ভিতরে দেখো N2O3 অম্লীয় অক্সাইড, এটা দিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায়। N2O5 অম্লীয় অক্সাইড, এটা দিয়েও নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায়। NO2 অম্লীয় অক্সাইড, নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায়। কিন্তু নিরপেক্ষ অক্সাইডের ভিতরে এই যে লাফিং গ্যাস যে আছে, এই নিরপেক্ষ অক্সাইড, এবং নাইট্রোজেন অক্সাইড NO যে আছে, এই দুইটা হচ্ছে আমার নিরপেক্ষ অক্সাইড। সো এইগুলো হচ্ছে আমার নিরপেক্ষ, আর এইগুলা হচ্ছে আমার অম্লীয়। এর ভিতরে এই যেটা, এইটা হচ্ছে আমার লাফিং গ্যাস। ঠিক আছে, লাফিং গ্যাস। সো আমার নাইট্রোজেনের যে 5 ধরনের অক্সাইড, এই রিলেটেড কোশ্চেন আসলে এখান থেকে আসবে, কে অম্লীয়, কে নিরপেক্ষ, কে লাফিং গ্যাস। মাথায় রাখবা, এইটুকু মাথায় রাখলে তোমার এখান থেকে যে এমসিকিউ আসছে সেটা তুমি পারবা ইনশাল্লাহ। সো চলো আমরা এরপরে নেক্সট অংশে যাই। বলছে সবচেয়ে শক্তিশালী অজৈব অ্যাসিড কোনটা। সো অজৈব অ্যাসিড, এই ধরনের যেই অক্সো অ্যাসিড গুলো আছে, এদের শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণু জারণমানের উপর। খেয়াল রাখো, এই জায়গাতে আমাদের পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণমান। কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে, সেই কেন্দ্রীয় পরমাণু এর জারণমান যত বেশি, জারণমান যত বেশি তত শক্তিশালী। এইটা হচ্ছে আমাদের শক্তিমাত্রা নির্ণয় করার যে বেসিক কাহিনী, সেটা। কেন্দ্রীয় পরমাণু জারণমান যত বেশি তত বেশি শক্তিশালী। সো কেন্দ্রীয় পরমাণু জারণমান যদি একটু হিসাব করি, HCl এ আসলে দেখো আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণমান এটা হচ্ছে +1, এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে আমার -1, তাহলে
ক্লোরিনের ক্ষেত্রে আমার কত আসছে, কেন্দ্রীয় পরমাণু এখানে আমার +1 চলে আসছে। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে খেয়াল করো, অক্সিজেনের জন্য আমার -2, সো -2, 3 দুগুণা 6, 6 থেকে একবার দিলে নাইট্রোজেনের জন্য আমরা +5 পাচ্ছি। এখানে দেখো অক্সিজেনের জন্য -2, তো 4 দুগুণা 8, 8 থেকে 2 বার দিলে আমরা +6 পাই। এখানে খেয়াল করো আমরা 4 দুগুণা 8, 8 থেকে একবার দিলে +7 পাই। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যেই কয়টা আছে এই কয়টার ভিতরে সবচেয়ে বেশি দেখো HClO4, এইটা সবসময় এইটাই হয়, কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি এটাই হয়। সো কেন্দ্রীয় পরমাণু জারণ মান যেটা সবচেয়ে বেশি সে হবে আমার সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। কিন্তু আরো একটা শর্ত আছে, সেটা কি দেখো, HNO3 আর হচ্ছে H3PO4, এই দুইটা অ্যাসিডের ক্ষেত্রে যদি একটু হিসাব করো, এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু জারণ মান দেখো 3 দুগুণা 6, 1 বাদ দিলে +5 আসে। এখানে দেখো 4 দুগুণা 8, 8 থেকে 3 বাদ দিলে +5 আসে। খেয়াল করো তো এই দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হয়ে গেছে না? দেখো যখন আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি ছিল তখন আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম যে এটা আমার শক্তিশালী অ্যাসিড। যখন সমান হয়ে যাবে তখন কি করব, সমান হয়ে গেলে মাথায় রাখবা এই উদাহরণই আসে, এই উদাহরণই ঘুরে ফিরে আসে। সমান হয়ে গেলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, কেন্দ্রীয় পরমাণু মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এটাকে আমরা CA বললাম, CA এর আকার ছোট, আকার ছোট হলে সে শক্তিশালী অ্যাসিড। যে আকার ছোট বা যার আকার ছোট সে শক্তিশালী আমার অ্যাসিড। তাহলে এই জায়গাতে আকার যার ছোট হবে সে হবে আমার শক্তিশালী। তো খেয়াল করো এই জায়গাতে আমাদের নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেন আর ফসফরিক অ্যাসিডের ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাসের ভিতর আকার ছোট কার, নাইট্রোজেনের আকার ছোট। তাহলে নাইট্রোজেনের আকার ছোট হলে এই অ্যাসিডটা বেশি শক্তিশালী, এটা হবে বেশি শক্তিশালী, এটা হবে কম শক্তিশালী। বুঝতে পারছো? তো কখনো যদি সমান হয়ে যায় তখন আমার এভাবে আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে আমাদের কাহিনী। সো আমরা এখানে অ্যাসিডের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা দেখে ফেললাম। যারা তোমরা আমার টপ 100 ক্লাস করছো, টপ 100 ক্লাসের টোটালি অ্যাসিডের শক্তিমাত্রার উপর আমি একটা 25 মিনিটের ক্লাস দিয়েছিলাম। সেখানে আমি অক্সো অ্যাসিড, তারপরে হচ্ছে হাইড্রো অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, এই 3 শ্রেণীর অ্যাসিডের যত ধরনের শক্তিমাত্রা আছে সব ধরনের শক্তিমাত্রা ব্যাখ্যা করছিলাম এবং সব উদাহরণগুলো নোট করে দিছিলাম। ওই নোটটা একটু ভালো করে দেখবা তোমরা যারা টপ 100-এ আসো, ঠিক আছে? আর যারা টপ 100-এ নাই তোমরা টপ 100-এ ভর্তি হয়ে 400 টাকা দিয়ে শেষ মোমেন্টে ভর্তি হয়ে নোটগুলো দেখতে পারো। দেখলে এখান থেকে এই টপিক থেকে যত এমসিকিউ আসে তুমি সব পারবা। আর এখানে যা দেখাই দিলাম তা তো দিলামই, কোনো সমস্যা নেই। এরপর আসো, বলছে অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড থাকে না, এই টাইপের এমসিকিউ আসে। যেমন হচ্ছে টার্টারিক অ্যাসিড, তেঁতুলে কোন অ্যাসিড থাকে, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড থাকে না, এই টাইপের বেসিক যে কেমিস্ট্রিগুলো, এই টাইপের এমসিকিউ আসার একটা ভালো প্রবণতা আমি দেখছি হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে। সো এই টাইপের যে বেসিক এমসিকিউগুলো, এগুলো আমাদের অনেক জানতে হবে তা না, যে কয়টা ঘুরে ফিরে আসে ওই কয়টা জানলেই হবে। যেমন দেখো অ্যাসিড বৃষ্টিতে নাইট্রিক অ্যাসিড থাকে, এটা আমরা জানি। অ্যাসিড বৃষ্টিতে নাইট্রিক অ্যাসিড থাকে, এটা আমরা জানি। সালফিউরিক অ্যাসিড থাকে জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে জানি। দেখো সাকসিনিক অ্যাসিড এটা থাকে না। তাহলে কোন অ্যাসিড থাকে না? সাকসিনিক অ্যাসিড থাকে না। মুখস্থ করবো এই 3টা থাকে, ওইটা থাকে না। দ্যাটস ইট। ওকে, পরে বলছে দেখো নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে। তো আমরা জানি যে আমাদের ডি ব্লক মৌলের ভিতর যারা অবস্থানন্তর তারা হচ্ছে রঙিন, যারা অবস্থানান্তর তারা রঙিন। অবস্থানান্তর কারা? যাদের ডিতে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে তারা অবস্থানান্তর। তা ডিতে 1 থেকে 9টি ইলেকট্রন থাকলে অবস্থানান্তর। তাহলে ডি থেকে 1 থেকে 9টি ইলেকট্রন থাকলে D0 অবস্থানান্তর নয়, D10 অবস্থানান্তর নয়, এই দুইটা অবস্থানান্তর নয়। সেখানে আমরা একটু দেখবো যে কারা কারা আছে। দেখো এখানে স্ক্যান্ডিয়াম 3+ আছে। স্ক্যান্ডিয়ামের আমরা জানি টোটাল ইলেকট্রন 21টা, এর ভিতরে 3টা যদি চলে যায় স্ক্যান্ডিয়াম 3+ হলে তাহলে থাকে হচ্ছে 18টা ইলেকট্রন। 18টা ইলেকট্রন হলে আর্গনের ইলেকট্রন বিন্যাস 3D-তে ইলেকট্রন 0 হয়ে যায়। তাহলে 3D 0 হয়ে গেলে এইটা কিন্তু আমার অবস্থানান্তর নয়, তাহলে এ রঙিন যৌগ দিবে না। বুঝলাম? আচ্ছা, ম্যাগনেসিয়াম 2+-এ আমার ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নাই, তো ডি অরবিটাল ইলেকট্রন না দিলে তার রঙিন হওয়ার কোনো চান্সই নাই। জিঙ্ক 2+-এ দেখো জিঙ্কে টোটাল ইলেকট্রন 30টা, 30টার ভিতর দেখো খেয়াল করো 30টার ভিতর 2টা যদি সে ছেড়ে দেয়, যেহেতু জিঙ্ক 2+, তাহলে থাকে হচ্ছে 28টা। এই 28টার ভিতরে দেখো আর্গনে চলে যায় 18টা আর 3D-তে যায় 10টা। 3D-তে 10টা গেলে দেখো এই স্ট্রাকচার চলে আসে। এই স্ট্রাকচার আসলে এও আমার অবস্থানান্তর হয় না। অবস্থানান্তর না হলে সে রঙিন যৌগ গঠন করবে না। তাহলে অবস্থানান্তর যৌগকে দেখো, অবস্থানান্তর যৌগ হচ্ছে নিকেল। নিকেলে আমাদের 28টা ইলেকট্রন থাকে, তাই না?
নিকেলে আমাদের 28টা ইলেকট্রন থাকে। এই 28টা ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যায় কি এ নিকেল 2+ হয়ে গেলেও আমার ডি অরবিটালে 6টি ইলেকট্রন তখনও থেকে যায়। ডিতে কয়টা ইলেকট্রন থাকে? 3ডিতে তখনও আমার 6টি ইলেকট্রন থেকে যায়, ফলে এ হয় অবস্থানান্তর। তাহলে নিকেল হচ্ছে আমার অবস্থানান্তর। সো আমরা যদি একটু একটা শক মনে রাখার ট্রাই করি তাহলেই বুঝতে পারবো। একটা শক, সিম্পল শক মনে রাখবো। দেখো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে হচ্ছে কপার, জিঙ্ক। তো খেয়াল করো এই শকের ভিতরে এই স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা অবস্থানান্তর না, বাকি সবাই অবস্থানান্তর। সো বাকি সবাই অবস্থানান্তর হলে এই সবাই রঙিন, এই বাকি সবাই যারা আছে এরা রঙিন, আর একটাও রঙিন না। এখন কপারের ক্ষেত্রে কপার প্লাস আয়ন যদি হয়, কপার প্লাস আয়নের কথা যদি কেউ বলে, কপার প্লাস আয়ন আবার রঙিন না, কপার 2+ রঙিন। হ্যাঁ, কপার প্লাস আয়ন রঙিন না, কিন্তু কপার 2+ যদি হয় এইটা আবার রঙিন। বুঝতে পারছো? কপারের ক্ষেত্রে দুইটা ভেরিয়েশন আছে। আর বাকি এই জায়গাতে খেয়াল করো, দেখো আয়রন, কোবাল্ট এবং নিকেল এই তিনটা থেকে প্রশ্ন আসে। এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক। সো এই কয়টা জিনিস আমার মনে রাখতে হয়। এই কয়টা জিনিস মনে রাখলেই এখান থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো সব পারা সম্ভব। এই যে এই কয়টা জিনিস, এই আয়রন, কোবাল্ট, নিকেল হচ্ছে আমার ফেরোম্যাগনেটিক। এই স্ক্যান্ডিয়াম হচ্ছে তোমার ডি ব্লক কিন্তু অবস্থানান্তর না, জিঙ্ক আমার ডি ব্লক অবস্থানান্তর না, বাকি সবাই আমার অবস্থানান্তর মৌল। বাট কপারের ক্ষেত্রে আবার ভেরিয়েশন আছে, কপার প্লাস হইলে সে আমার অবস্থানান্তর না, বাট কপার 2+ অবস্থানান্তর। যারা অবস্থানান্তর তারাই রঙিন। ঠিক আছে? সো এই হচ্ছে আমার এখানকার বেসিক। আশা করি টোটাল বেসিকটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, পরের এমসিকিউতে আসো। পরের এমসিকিউ বলছে যে এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে? কোন গ্যাসের এসটিপিতে 1 লিটারে কত মোল গ্যাস থাকে? 1 লিটারে আমার কত মোল গ্যাস আছে সেটা আমার জিজ্ঞেস করছে। তাহলে কত মোল বলছে না, মোল বললে n = আমাদের ফর্মুলা কি বলতো? VL, এসটিপি মানে ডিভাইডেড বাই 22.4। তাহলে 1 লিটারে কত মোল গ্যাস থাকে এটা যদি আমার বের করতে হয়, তাহলে উপরে আমার নিব আমি 1 লিটার, নিচে যাবে আমার 22.4। এটা ক্যালকুলেশন করলে 0.045 এটাই আসে। ঠিক আছে? এই হুবহু এই এমসিকিউ কয়েকবার আসছে। সো এইটাই এইভাবেই মনে রাখবা, 0.045 এটা আসবে হচ্ছে অ্যান্সার। এটা এইভাবেই মনে রাখবা, 0.045। বুঝতে পারছো ম্যাথটা কেমনে করতে হবে সেটা তো আমরা দেখলাম। যেখানে আমাদের এসটিপিতে আয়তন মানে VL ডিভাইডেড বাই 22.4। সো VL ডিভাইডেড বাই 22.4 বললে আমরা এই সিস্টেমে যাব। ক্লিয়ার? সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। পরে আসো, বলছে 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। সো সোডিয়াম হাইড্রোক্সাইড যেই জিনিসটা আছে এইটা যখন ভাঙে তখন সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রক্সিল মাইনাস আয়নে পরিণত হয়। এই হাইড্রক্সিল মাইনাস আয়ন যেই পার্টটা আছে, খেয়াল করো এই হাইড্রক্সিল মাইনাস আয়ন যে পার্টটা আছে এ কিন্তু আমার POH দিবে, তাই না? POH দিবে। সেখান থেকে আমি POH এর ভ্যালু পাবো -log অফ হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা। সো -log অফ হাইড্রক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা দেখো 0.1 মোলারিটি দেয়া আছে। সো 0.1 মোলারিটি মানে 10⁻⁻1। সো লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, -1 ইন্টু log 10। সেখান থেকে ক্যালকুলেশন করলে 1 × 1 মানে 1। সেই 1 যেই ভ্যালুটা এটা আসলে কিসের ভ্যালু বলতো? POH এর ভ্যালু। তার মানে এখান থেকে আমি PH এর ভ্যালু যদি বের করতে চাই 14 - POH এটা বের করতে হবে। তাহলে 14 - 1 মানে আমরা ভ্যালু কত পাবো? 13 পাবো। সেখান থেকে আমাদের ভ্যালু আসে হচ্ছে 13। ভ্যালু কত আসে? 13। সো এই জিনিসটাই দেখো, যখন আমাদের একটা শর্টকাট আছে, যখন আমাদের এই জায়গাতে এই 0.1 না বলে বলতো 0.01। সো লগের ক্ষেত্রে দেখো 0.01 বসানো মানে পয়েন্টের পর কয়টা, দেখো তো পয়েন্টের পর কয়টা ঘর? 2টা ঘর। পয়েন্টের পর 2টা ঘর হলে প্রথমে আসবে হচ্ছে 2 মাইনাস লগের বগলে যাবে এই লাস্টের 1। সো log 1 কত আসবে? log 1। log 1 এর মান হচ্ছে আমার 0। log 1 এর মান কত? 0। সেখান থেকে আমরা পাই হচ্ছে 2। এই যে 2 পাইলাম, এই 2 থেকে তখন আমরা PH এর ভ্যালু পাবো হচ্ছে 14 - 2 মানে হচ্ছে 12। এইভাবে আমার ক্যালকুলেশনটা করতে হয়। কখন? যখন আমি হচ্ছে যে এই টাইপের ভ্যালু পাবো। বুঝতে পারছো? সো দ্যাটস ইট। বুঝতে পারছো এটা? সো আমি লগের ক্যালকুলেশন তোমাদের বহুত শেখাইছি। লগের হ্যান্ড ক্যালকুলেশন শেখাইতে আমার অবস্থা খারাপ। লগের হ্যান্ড ক্যালকুলেশনের উপর আমার অনেকগুলা ভিডিও আছে। এই সেম জিনিস বারবার বুঝায় তোমাদেরকে অনেক বুঝাইছি। সো আশা করি এইটা তোমরা ক্লিয়ারলি বুঝছো।
পরে আসো, এবার বলছে দেখো কোনটি প্যারাম্যাগনেটিক। আমরা জানি ফেরোম্যাগনেটিক হচ্ছে আমাদের ফিক্স, ফেরো কারা, ফেরো হচ্ছে আমাদের আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটা এমসিকিউ আসে, এটা হচ্ছে আমার ফেরো। এবার আয়রন, কোবাল্ট, নিকেল ছাড়া প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক কারা, দেখো ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে। সো ডি অরবিটাল এবং সেই ডি অরবিটালে ইলেকট্রন অযুগ্ম মানে হচ্ছে অযুগ্ম মানে বেজোড়, ঠিক আছে, বেজোড় অবস্থায় থাকবে। আর যদি ডায়া হলে কি, ডি অরবিটালে ইলেকট্রন যুগ্ম বা জোড় অবস্থায় থাকবে। এই হচ্ছে আমার ট্রিক, মনে রাখার উপায়। তাহলে এখানে আমরা একটু দেখি, দেখো এই জায়গায় যখনই আমরা জিঙ্কে যাব, জিঙ্কে গেলে জিঙ্কের 2+ আয়নে 3D তে 10টা ইলেকট্রন থাকে, 3D তে 10টা ইলেকট্রন থাকে। তাহলে 3D তে যদি 10টা ইলেকট্রন থাকে, এই জায়গায় জিঙ্কের 2+ আয়নে 3D তে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে এইটা কিন্তু জোড়, এটা কিন্তু জোড়। তাহলে জোড় হইলে এখানে কি, জোড় হইলে এটা কি প্যারাম্যাগনেটিক হইতেছে না, এটা হচ্ছে কি ডায়া হইতেছে। এবার দেখো এইটা হচ্ছে ক্যালসিয়ামে আমাদের 3D তে ইলেকট্রনই থাকে না। আচ্ছা ম্যাগনেসিয়াম আমাদের 3D তে ইলেকট্রনই থাকে না। তাহলে এই যে এই দুইটা আগেই বাদ, জিঙ্কও বাদ। তাহলে আমাদের এখানে পসিবিলিটিস প্যারা হওয়ার কার, কপারের। আমি বলছি কপারের ক্ষেত্রে দুইটা কেস, কপারের ক্ষেত্রে কপারের একটা কেস হচ্ছে কপার প্লাস আয়ন, আর এটা ক্ষেত্রে কপার 2+ আয়ন। যদি আমরা কপার প্লাস আয়ন নিই, খেয়াল করো কপারে আমাদের ইলেকট্রন থাকে 29টা। সো কপারের ক্ষেত্রে যদি আমরা প্লাস আয়ন নিলে একটা ইলেকট্রন চলে গেলে আমাদের থাকে 28টা থাকলে আর্গনের 18টা, 3D তে যায় 10টা। তাহলে দেখো 3D তে 10টা গেলে এইটা কি ধরনের, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, বাট কপার যখন আমি 2+ দিব, যখন দিব, তখন এখান থেকে 2টা ইলেকট্রন চলে যে থাকে আমার 27টা ইলেকট্রন। তখন আর্গনের 18টার পরে 3D তে আমার 9টা ইলেকট্রন থাকে, 9টা হইলে এ হয় হচ্ছে প্যারা। তাহলে কপারের ক্ষেত্রে দুইটা কেস, প্যারা হওয়ারও চান্স আছে, ডায়া হওয়ারও চান্স আছে। কপারের ক্ষেত্রে দুইটা কেস, প্যারা হওয়ারও চান্স আছে, ডায়া হওয়ারও চান্স আছে। তাহলে এখন যেহেতু আমার এইটা বাদ, তাহলে এখানে আমার অ্যান্সার কিন্তু কপারই হবে। কারণ কি, কপারে আমাদের একটা প্যারা হওয়ার চান্স আছে। ক্লিয়ার হয়েছে? সো আশা করি এই জিনিসটা একদম 100% আমরা বুঝতে পারছি। এইটা বুঝতে পারলে এই এমসিকিউ আমরা দাগে আসতে পারবো, একদম হুবহুব এইটাই আসবে, এমসিকিউ আমাদের দাগে আসতে হবে। দেখো পরের এমসিকিউ বলছে, দেখো কোনটি অর্থ প্যারা নির্দেশক। বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক। আমি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশন এটা টেকনিক শেখাইছিলাম আমাদের অর্গানিক 1 ক্লাসে, যথেষ্ট সিরিজের ক্লাসে। দেখো বেনজিন বলয়ের উপরে এখানে যে নির্দেশক থাকে, দেখো বেনজিন বলয়ের উপরে এখানে যে নির্দেশক থাকে, এই নির্দেশকের উপর ডিপেন্ড করে এই যে 3টা পজিশন, একটা হচ্ছে অর্থ পজিশন, একটা হচ্ছে মেটা পজিশন, একটা হচ্ছে প্যারা পজিশন। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন। সো অর্থ, মেটা, প্যারা, এই 3 পজিশন বসে। তো দেখো যদি আমরা এখানে এই জায়গায় বলকে নির্দেশক যদি আমরা সিঙ্গেল বন্ডেড কোনো যৌগ নিই, সিঙ্গেল বন্ডেড যৌগ সবসময় অর্থপ্যারা নির্দেশ করে, মাথায় রাখতে হবে। এখানে সিঙ্গেল বন্ডেড যৌগ, তো সিঙ্গেল বন্ডেড যৌগ কারা, যারা অর্থপ্যারা নির্দেশ করবে। যেমন দেখো সিঙ্গেল বন্ডেড যৌগের ভিতরে NH2 এইটা আছে, CH3 মিথাইল মূলক আছে, তারপরে ব্রোমিন আছে, ক্লোরিন আছে, তাই না? এই টাইপের যে সমস্ত যৌগগুলো আছে, হাইড্রক্সিল মূলক আছে, এই টাইপের যে সমস্ত যৌগগুলো আছে, এগুলো সব সিঙ্গেল বন্ডেড যৌগ হলে এরা কি, এরা সব অর্থপ্যারা নির্দেশক। যারাই সিঙ্গেল বন্ড তারাই অর্থপ্যারা নির্দেশক। কিন্তু যদি আমরা মেটা নির্দেশক দেখতে চাই, তাহলে এখানে দেখো NH2 কিন্তু আমার সিঙ্গেল বন্ডের, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক। এখন যদি আমরা মেটা নির্দেশক দেখতে চাই, তাহলে দেখো এই বেনজিন বলয়ের উপরে মেটা নির্দেশক মানে হচ্ছে এখানে যেই যৌগগুলো থাকবে এগুলা ডাবল বা ট্রিপল বন্ডেড হবে, সো ডাবল বা ট্রিপল বন্ডেড হলে এই জায়গায় যে মেটা পজিশনে এসে বসবে। তো কারা কারা আছে ডাবল বা ট্রিপল বন্ডেড? দেখো এখানে আমাদের বসতে পারে COOH, এর ভিতরে খেয়াল করো কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডেড এভাবে থাকে। সো দেখো এছাড়াও আমাদের কি হইতে পারে, আমাদের এছাড়াও SO3H, এই যৌগটাও আমাদের ডাবল বন্ডেড যৌগ। কিভাবে? দেখো কার্বনের সাথে সালফার, এখানে অক্সিজেন হাইড্রোজেন, দেখো এটা ডাবল বন্ডেড যৌগ।
ডাবল বন্ডেড যৌগ। সো সেম ভাবে আমাদের CHO একটি ডাবল বন্ডেড যৌগ, CN সায়ানাইড একটি ডাবল বন্ডেড যৌগ, এইগুলা সবই আমার মেটা নির্দেশক, এগুলা সবই আমার মেটা নির্দেশক। তাহলে যারাই ডাবল বন্ডেড তারা মেটা নির্দেশক, যারা সিঙ্গেল বন্ডেড তারা অর্থপ্যারা নির্দেশক। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী। সিঙ্গেল বন্ডেড যারা অর্থপ্যারা নির্দেশক তারা সবাই সক্রিয়কারী। তাহলে দেখো অর্থপ্যারা যারা, এদের আরেকটা নাম হচ্ছে সক্রিয়কারী। সো সক্রিয়কারী এই কথাটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর যারা ডাবল বন্ডেড এদের আরেকটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে নিষ্ক্রিয়কারী, মানে ইলেকট্রন বলয় থেকে বের করে নেয়। এটার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই কথাগুলোর যে পেস, এগুলো আমাদের জেনে শুনে তারপর আগাতে হবে, ঠিক আছে? সো আশা করি এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলে চলো আমরা সামনে এগিয়ে যাই। এরপরে দেখো আমরা পরের এমসিকিউতে দেখি, বলছে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া দেয়? নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া দেয়? সো জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই জারণ সংখ্যার পরিবর্তন হতে হবে। যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে জারণ বিজারণ বিক্রিয়া দিবে না। প্রথম কথা, তুমি যদি টোটালটা বুঝতে চাও সেটা একটা বিষয়, যদি এই এমসিকিউটা মনে রাখতে চাও সেটা একটা বিষয়। দেখো এই এমসিকিউটা মনে রাখার ইম্পর্টেন্ট কেন, এই এমসিকিউটাও ঘুরে ফিরে আসে। মেইন বইয়ের এমসিকিউ বারবার আসে, চিটাগং ইউনিভার্সিটিতে আসে, রাজশাহীতে আসছে, খুলনাতে আসছে, বিভিন্ন জায়গাতে এই এমসিকিউ বারবার ঘুরে ফিরে আসছে। সো যদি এই এমসিকিউটাই দাগাইতে চাও তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়া। কেন আমি একটু ব্যাখ্যা করি। দেখো এই জায়গাতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ওকে, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে হাইড্রোজেনের জারণ মান কত আমাদের? আমরা যদি হাইড্রোজেনের জন্য -1 ধরি তাহলে এই জায়গাতে সালফারের জন্য জারণ মান আসতেছে হচ্ছে +2। আচ্ছা, এই জায়গায় সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের জারণ মান আসতেছে কত দেখো তো, +4। তো একটা আসে +2, একটা +4। এখানে দেখো জারণ মান কত, 0। অর্থাৎ +2 থেকে 0 হয়েছে, +4 থেকে 0 হয়েছে। অর্থাৎ এই জায়গাতে আমাদের কেন্দ্রীয় পরমাণু সালফারের যে জারণ মান সেটার পরিবর্তন হয়েছে। সো এই যে জারণ মানের পরিবর্তন হইল, এই জারণ মানের পরিবর্তন থেকে আমরা এখানে জারণ বিজারণ বিক্রিয়া পাই, ঠিক আছে? জারণ বিজারণ বিক্রিয়া পাই। সো এইটাকে, এই হাইড্রোজেনে যদি +1 ধরা হয় তাহলে এখানে সালফারের -2 পাওয়া যায়, -2, এটা -2ই হবে, +2 ধরা হবে না, -2 হবে। সো দেখো -2 থেকে 0, তাহলে এখানে বৃদ্ধি পাইলো। আর এখানে দেখো 4 থেকে 0, এখানে হ্রাস পাইলো। তাহলে বৃদ্ধি পাইলে জারণ আর হ্রাস পাইলে বিজারণ, এক সালফারের জারণ বিজারণ উভয়ই ঘটতেছে একই বিক্রিয়ার ভিতরে। এই জন্য এইটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলবো। এই বিক্রিয়াকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলবো। বাকি বিক্রিয়াগুলোতে দেখবা জারণ বিজারণ হবে না। এখানেও দেখো, এখানে ক্যালসিয়ামের +2, এখানেও দেখো ক্যালসিয়ামের +2, এখানে কার্বনের +4 হবে, এখানেও কার্বনের +4 হবে, সেমই থাকবে, চেঞ্জ হবে না। বাকি একটা বিক্রিয়াতেও আমাদের জারণ মানে চেঞ্জ হয় না, শুধুমাত্র এইটাতে চেঞ্জ হয়। এই জন্য এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এটা মনে রাখো, এই একটা এমসিকিউ যেটা তুমি ভালো করে মনে রাখলে হুবহু এটাই কমন পাবা, সিইউতেই কমন পাবা, ঠিক আছে? সো এইটা ভালো করে শিখে রাখো। ওকে, চলো আমরা পরেরটায় যাই। পরের এমসিকিউ বলছে দেখো নেসলার বিকারক কি? খেয়াল করো, নেসলার বিকারক কথাটা মনে রাখবা। নেসলার বিকারক খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে। নেসলার বিকারক মানে হচ্ছে, নেসলার বিকারক কথাটার মানেই হচ্ছে K2HgI4, এই যৌগকে বলা হচ্ছে নেসলার বিকারক। এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, K2HgI4 তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বা মিশ্রণ, এটাকে বলে নেসলার বিকারক। এই নেসলার বিকারক দিয়ে কি শনাক্তকরণ করা হয়? দেখো অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া শনাক্তকরণ করা হয়। কি শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়া শনাক্তকরণ করা হয়। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড শনাক্তকরণ করা হয়, অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়। বিভিন্ন জিনিস আসতে পারে, এইটা আসলো কারেক্ট আনসার, এটা আসলো কারেক্ট আনসার, এটা আসলো কারেক্ট আনসার। সো যদি তোমাকে জিজ্ঞেস করে নেসলার দ্রবণ দিয়ে কি শনাক্তকরণ করা হয়, অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়, অ্যামোনিয়া শনাক্তকরণ করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড শনাক্তকরণ করা হয়। নিচের কোনটি নেসলার বিকারক? এই যে K2HgI4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো যেটাই আমার বলবে সেটা আমাকে দাগাইতে হবে। সেখানে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, K2HgI4। সো আমাদের আয়ন শনাক্তকরণ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নেসলার বিকারক। এইটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, এটা আমাদের জানতে হবে। সো এইটুকু আমরা ক্লিয়ার করে ফেলছি। আসো পরেরটাই যাই। বলছে দেখো K2Cr2O7 যৌগটিতে ক্রোমিয়ামের জারণ মান কত? আমরা আগেই দেখে আসছি, এটার ভ্যালু আসে হচ্ছে +6, আগে এটা দেখে আসছি। সো এটা এখন আর করে দিলাম না, একদম আগেই দেখে আসছি। বলছে দেখো নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য? দেখো কথাটি ভালো করে বুঝবা, প্রাথমিক প্রমাণ দ্রব্য এইটার মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।
সো এটার কথাই মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এইটা বাছাই করার সিস্টেম জানি কি ছিল, দেখো যে যৌগে সি থাকবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেই যৌগে সি থাকবে সেটাই হচ্ছে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন ধরো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ Na2CO3 সোডিয়াম কার্বনেট, Na2C2O4, তারপরে দেখো H2C2O4, তারপরে K2Cr2O7, এগুলা সবই আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলা সব কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো সি থাকা সত্ত্বেও দুইটা যৌগ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, যেমন দেখো HCl প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, তারপরে সোডিয়াম ক্লোরাইড সি আছে বাট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না। তাহলে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এইটা যদি বলে তাহলে আমরা সি খুঁজবো, বাট স্পেসিফিক ভাবে সোডিয়াম কার্বনেট, Na2C2O4, H2C2O4, তারপরে K2Cr2O7, এই যৌগগুলো হচ্ছে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এর ভিতরে দেখো এটা হচ্ছে আমার উদাহরণ। তাহলে সেকেন্ডারি কারা, দেখো তাহলে আমার সেকেন্ডারিও জানা লাগবে। তাহলে সেকেন্ডারি হচ্ছে অবশ্যই যেই দুইটা বাদ দিছি। সো HCl এটা হচ্ছে আমার সেকেন্ডারি, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে আমার সেকেন্ডারি, KMnO4 এটা হচ্ছে আমার সেকেন্ডারি, H2SO4 সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে আমার সেকেন্ডারি। সো এই টাইপের যে সমস্ত যৌগগুলো আছে এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি। সো সেকেন্ডারির ভিতর ওইগুলো যায়, ঠিক আছে। সো দেখো প্রাইমারি চেনার উপায় কি, প্রাইমারিতে সি থাকবে বাট এক্সেপ্ট ব্যতিক্রমকে HClটা প্রাইমারি না, সি থাকা সত্ত্বেও ব্যতিক্রম প্রাইমারি না। NaCl এটাও কিন্তু আমার প্রাইমারি না, কারণ কি এখানে সি থাকলেও এটা দেখো HCl এর মতোই দেখতে, এই জন্য এটা প্রাইমারি না, এটা সেকেন্ডারির ভিতরে যাবে। সো আশা করি প্রাইমারি সেকেন্ডারি যে কাহিনীটা এটা তোমরা বুঝতে পারছো। প্রাইমারি সেকেন্ডারির কাহিনীকে এখানে প্রাথমিক প্রমাণ দ্রব্য বলে একটু পেঁচায় গোছায় দিছে। সো আশা করি সেটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, সো চলো আমরা পরে দেখি। বলছে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে একটা পরমাণু, ধরো এখানে একটা সোডিয়াম পরমাণু, এগুলো আমার অরবিটাল এক একটা। সো এর যে নিউক্লিয়াস মানে কেন্দ্রে আমাদের প্রোটন প্লাস নিউট্রন মিলে ভর সংখ্যা A আসে। প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে আমাদের ভর সংখ্যা তোমার কি আসে, A আসে। তাহলে আমাদের পরমাণু নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন নিউট্রন থাকে। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই এত সিলি এমসিকিউ পড়াচ্ছেন, দেখো এগুলাই আসে। যেহেতু এগুলো আসে, এখন তোমাকে যদি আমি এই সিলি জিনিসপত্রগুলো না পড়াই তাহলে এগুলাই যখন চলে আসবে তুমি বলবো ভাই এত পড়াইনি, ঠিক আছে। তো যেহেতু এটা সিইউ এর জন্য সাজেশন ক্লাস, এর জন্য সিইউতে যেগুলো আসে আমরা সেগুলো রিভিশন দিচ্ছি। সো সিম্পল জিনিস আসে, সিম্পল জিনিসই আমি তোমাকে দেখাই দিচ্ছি বা বলে দিচ্ছি। ওকে, সো এরপরে আসো, বলছে KCl যৌগটিতে পটাশিয়াম এবং ক্লোরিনের মধ্যে বিদ্যমান বন্ধনের নাম কি। আমরা একটু আগেই দেখছি এটা হচ্ছে KCl এর ভিতর পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন হয়। সো পটাশিয়াম ছাড়ে আর ক্লোরিন গ্রহণ করে। এইটা হচ্ছে আমার ধাতু আর এইটা হচ্ছে আমার অধাতু। সো ধাতু এবং অধাতু মিলে আমার আয়নিক বন্ধন গঠন করে। কি বন্ধন? আয়নিক বন্ধন গঠন করে। সো এই হচ্ছে আমার কাহিনী। পরে আসো, গ্লিসারিনের কার্যকরী মূলক কি। সো আমাদের গ্লিসারিনের বেসিক সংকেত হচ্ছে CH2OH বন্ড CHOH বন্ড CH2OH। সো গ্লিসারিনের কার্যকরী মূলকে বেসিক্যালি আমাদের অ্যালকোহল মূলক আছে না, সো এই অ্যালকোহল মূলক OH থাকার কারণে গ্লিসারিনের কার্যকরী মূলক OH মূলক। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো আশা করি এই জিনিসটা এখন আমাদের ক্লিয়ার হয়েছে। পরে দেখো, এখন আমাদের পরের এমসিকিউ হচ্ছে মিল্টন ভাইয়ের জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের ফিস কত। ফিস হচ্ছে মাত্র 650 টাকা। সো একটু প্রমোশন করি, তোমরা যারা লং টার্মে জিএসটিতে বা এগ্রিতে পরীক্ষা দিতে চাও, জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন আমার সাথে করতে পারবা, এগ্রি কোশ্চেন ব্যাংক সলিউশন আমার সাথে করতে পারবা। তোমরা দেখছোই আমি আসলে কেমন স্ট্যান্ডার্ডে তোমার কোশ্চেনগুলো সলিউশন করাই দিয়ে তোমাদেরকে হেল্প করি। সো এই ঠিক পরীক্ষার আগে এসে তুমি আমার থেকে এই সলিউশনগুলো না নিয়ে যদি লম্বা জার্নিতে আমার সাথে একদম টু দা পয়েন্টে সলিউশনগুলো করে নিতে পারো, তাহলে তোমার এই জার্নিটা সুন্দর হবে। সো 650 টাকায় তুমি টোটাল জিএসটির কোশ্চেন ব্যাংক, এই তোমার হচ্ছে যে উদ্ভাসে যে জিএসটির কোশ্চেন ব্যাংকটা আছে সেটা একদম সলিউশন পাবা। সেই ক্লাসগুলো আমরা স্মার্ট বোর্ডে নিব, গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে দিব, স্ট্যান্ডার্ড তোমার গাইডলাইন সেশন হবে,
ঠিক আছে, জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম নিব, সব ধরনের ফিচার্স পাচ্ছ মাত্র 650 টাকায়। এগ্রির ক্ষেত্রে যারা এগ্রিতে পরীক্ষা দিবা, উদ্ভাসের যে এগ্রি কোশ্চেন ব্যাংকটা আছে, এগ্রি কোশ্চেন ব্যাংক একদম টু দ্য পয়েন্টে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে আমি সলিউশন করাই দিব, সেম ফিচার্সগুলো এখানেও আছে। এটার প্রাইস হচ্ছে 640 টাকা। তো তুমি যদি দুইটা কম্বো নাও, দুইটা কোর্সে একসাথে ভর্তি হও, তাহলে দুইটা কোর্সে একসাথে ভর্তি হইতে পারবা তুমি আমার 1100 টাকাতে। আর তুমি যদি আমার প্রিভিয়াস যে কোনো কোর্সে থাকো, তাহলে দুইটাতেই তুমি পাবা, কি বলে, ডিসকাউন্ট পাবা। যে কোনো একটাতে ভর্তি হইলে 500 টাকা, আর যদি যে কোনো একটা না নিয়ে দুইটা নাও তাহলে 500 1000 টাকা। সো তোমার প্রিভিয়াস যে কোনো একটা কোর্স যদি কেনা থাকে তাহলে দুইটা কোর্সে একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছ, আর যদি কেনা না থাকে তাহলে ভর্তি হয়ে যেও, ঠিক আছে। আরো বিস্তারিত যদি জানতে চাও তাহলে আমাদের এই কোর্সগুলো সম্পর্কে আমাদের গ্রুপে জিজ্ঞেস করলে ইনশাআল্লাহ আমাদের টিম তোমাকে হেল্প করবে। আমি ক্লাসের ভিতরে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, এজন্য জাস্ট রিমাইন্ডার দিলাম। এবার আসো, বলছে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড বিদ্যমান, কয়েকবার আসছে, এবং সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। আমরা এটা জানি, মাথায় রাখবা এই জিনিসটা, এমসিকিউ এটা মাথায় রাখবা। এটা যদি চলে আসে পরে বইলো না মিল্টন ভাইয়া করায়নি। ওকে, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়। সো আধুনিক পর্যায় সারণী থেকে অনেক টাইপের প্রশ্ন আসে, তার ভিতর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। যেমন ধরো আধুনিক পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন, কমন প্রশ্ন আসে যে কোন গ্রুপে মৌল সংখ্যা সবচেয়ে বেশি। আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ 3-তে মৌল সংখ্যা সবচেয়ে বেশি। গ্রুপ 3-তে আমাদের মৌল থাকে হচ্ছে টোটাল 32টা, ঠিক আছে। সো এই এমসিকিউ আসে আমাদের। তাছাড়া আমাদের হচ্ছে যে আধুনিক পর্যায় সারণী থেকে আরো অনেক টাইপের প্রশ্ন আসে, যেমন হচ্ছে এস ব্লক মৌল সংখ্যা কয়টি? এস ব্লক 14, পি ব্লক হচ্ছে আমাদের 36, ডি ব্লক হচ্ছে আমাদের 41, এফ ব্লক হচ্ছে আমাদের 27। এই যে এই ইনফরমেশন এখান থেকেও আমাদের এমসিকিউ আসে। সো পর্যায় সারণী অ্যানালাইসিস করে বিভিন্ন এমসিকিউ গুলো বের করা যায়, তার ভিতরে কমন যে এমসিকিউ সেটা আমরা দেখে নিলাম। সেখানে উত্তর হবে হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। পরে দেখো বলছে বেনজিন একটি, অবশ্যই বেনজিন একটি হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হচ্ছে আমার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। সো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে দেখো বেনজিন আছে, বেনজিনের পরে আমাদের কি আছে? বেনজিনের পরে আমাদের ন্যাপথলিন আছে। ন্যাপথলিনে আমাদের চক্র কয়টা? দুইটা। এরপরে আমাদের অ্যানথ্রাসিন আছে, তাই না? অ্যানথ্রাসিনে আমাদের চক্র কয়টা থাকে বলো তো? অ্যানথ্রাসিনে আমাদের চক্র থাকে 3টা। সো বেনজিন, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন এগুলো সব অ্যারোমেটিক যৌগ। এছাড়া আমাদের হেটারোসাইক্লিক যে সমস্ত যৌগগুলো আছে, অ্যারোমেটিক বাট হেটারোসাইক্লিক, যেমন বেনজিনের ভিতর, এই বেনজিন চক্রের ভিতর নাইট্রোজেন চলে আসে কখনো কখনো, তারপরে বেনজিন চক্রের ভিতরে অক্সিজেন চলে আসে, তারপর বেনজিন চক্রের ভিতরে সালফার চলে আসে। সো এই টাইপের যে যৌগগুলো আছে, এই যৌগগুলো সম্পর্কেও একটু ধারণা রাখতে হবে। কেমন? এগুলা সম্পর্কেও ধারণা রাখলে তারপরে তুমি হচ্ছে ভালো করতে পারবা। পরে আসো আমাদের এই এমসিকিউটা দেখি। পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করতে বলছে। সো পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে এখান থেকে তুমি OH পাবা, OH পাইলে এখান থেকে তুমি POH পাবা। সো POH এর ভ্যালু যদি আমরা বের করি, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা কত দেখো? 0.001, তাই না? তো খেয়াল করো এই পয়েন্টের পরে কয়টা ঘর? 1 2 3টা ঘর, এজন্য সামনে আসবে 3 মাইনাস। দেখো লগের বগলে কত যাবে? এই লাস্টের সংখ্যা কত? 1, তাহলে log 1 এর মান কত? 0। তাহলে POH এর ভ্যালু এখান থেকে কত আসে? 3 আসে। POH এর ভ্যালু কত আসে? 3 আসে। তাহলে PH এর ভ্যালু জানি কত আসে ভাইয়া? 14 - 3, তাহলে কত? ক্যালকুলেশন করলে 11। শর্টকাট ক্যালকুলেশন একদম শর্টকাটে দেখাই দিলাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বেসিক শর্টকাট সিস্টেম। যদি আমরা আরেকটু ব্রড করে দেখতে চাই, ব্রড করে দেখতে গেলে কেমন? তাহলে এই জায়গায় ব্রড করে দেখতে গেলে এই সংখ্যাটাকে যদি আমরা নিই, কত আসবে? 10⁻³ সো এই লগের ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে। সো মাইনাস অফ -3 ইন্টু log 10 এটা আসে। তাহলে এখান থেকে দেখো 3 × 1 মানে 3 আসে। সো এইটা হচ্ছে আরেকটা ক্যালকুলেশন সিস্টেম, আর এটা হচ্ছে আরেকটা শর্ট ক্যালকুলেশন সিস্টেম। সো দুইটা ক্যালকুলেশন সিস্টেমেরই শর্টকাট আমি দেখাই দিছি। যারা যারা তোমরা আমার হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসগুলো করছো পিএইচ এর, তারা অলরেডি জানো। আর যারা এখনো করো নাই, তোমরা হতভাগা, তোমরা দরিদ্র, তোমরা দুর্ভাগা, এখনই যাও যে ওই ক্লাসগুলো দেখে হ্যান্ড ক্যালকুলেশন, পিএইচ রিলেটেড ক্যালকুলেশন অন্তত শিখো। পিএইচ একটা এমন জায়গা যেটার এমসিকিউ তুমি সব জায়গাতে পাবা, কোথাও না কোথাও তুমি পাবাই। সো তোমার চান্স পাওয়ার জন্য পিএইচ শেখাটা গুরুত্বপূর্ণ। এবার আসো, বলছে নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কথাটার মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। দেখো ইলেকট্রোফাইল কথাটার মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। সো ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী যদি হইতে হয়, তাহলে তাকে ইলেকট্রন আকর্ষী হইতে হবে।
মানে সে ইলেকট্রন আকর্ষী। এখন ধরো আমি ইলেকট্রন আকর্ষী কখন হইতে পারবো? আমার অপোজিট যদি অন্য কেউ হয় তাহলে আমি ইলেকট্রন আকর্ষী হইতে পারবো। এখন ধরো আমি নিজে যদি পজিটিভ হই তাহলে আমি নেগেটিভ ইলেকট্রনের প্রতি আকর্ষণ করতে পারবো। আমি যদি নেগেটিভ হই তাহলে তো আমি আকর্ষণ করবো না। তাহলে দেখো ইলেকট্রন আকর্ষী মানে আমি নিজে পজিটিভ, তাহলে ইলেকট্রোফাইল কথাটার মানে হচ্ছে নিজে প্লাস, ঠিক আছে, নিজে প্লাস বা নিজের ডি বা পি অরবিটাল ফাঁকা আছে। সো নিজে প্লাস বা নিজের ডি বা পি অরবিটাল ফাঁকা থাকলে তখনই সে ইলেকট্রন আকর্ষী। সো নিজে প্লাস কারা? যেমন ধরো CH3 প্লাস ইলেকট্রন আকর্ষী, ক্লোরিন প্লাস ইলেকট্রন আকর্ষী। এই যে এই টাইপের যৌগগুলো আছে এরা প্লাস, এই জন্য এরা ইলেকট্রন আকর্ষী। এবার পি বা ডি অরবিটাল ফাঁকা আছে এরকম যে সমস্ত যৌগ, যেমন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডি অরবিটাল ফাঁকা, আয়রন ক্লোরাইড ডি অরবিটাল ফাঁকা, BF3 পি অরবিটাল ফাঁকা। এই টাইপের যৌগগুলার ডিপি অরবিটাল থাকার কারণে এরা ইলেকট্রন আকর্ষী। সো খেয়াল করে দেখো এখানে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রন আকর্ষী হয়। আর যারা নিউক্লিওফাইল মানে পজিটিভের প্রতি আকর্ষণ আছে তারা নিজে নেগেটিভ, তো নিজে নেগেটিভ হইতে গেলে সেখানে ইলেকট্রনের উপস্থিতি থাকতে হয়। যেমন দেখো অ্যালকোহল এখানে একজোড়া ইলেকট্রন আছে, সো এ কিন্তু নিউক্লিওফাইল, এ কিন্তু নিউক্লিওফাইল, বুঝতে পারছো? এখানে দেখো অ্যামোনিয়ার নিজের এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, সো এও নিউক্লিওফাইল। পানির দেখো এখানে দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, সো এও নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইলের উদাহরণ কেমনে বের করব? নিউক্লিওফাইল এই কথাটা তো আমরা শিখছি, তাই না? নিউক্লিওফাইল তখনই হবে যখন সেখানে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। যেমন ধরো এখানে আমরা অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, অ্যালকোহলে মুক্ত জোড় ইলেকট্রন আছে, পানিতে মুক্ত জোড় ইলেকট্রন আছে। সেম ভাবে সায়ানাইডে মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? সো সায়ানাইডে মুক্ত জোড় ইলেকট্রন নাই, সায়ানাইড হবে না। অ্যামিন হচ্ছে RNH2 অ্যামিনে নাইট্রোজেনের উপর দেখো মুক্ত জোড় ইলেকট্রন আছে। সো এই টাইপের যৌগগুলা যারা আছে এদের এখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে এরা সবাই নিউক্লিওফাইল হয়। সো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে তুমি মাস MCQ পাবা, এই জন্য তোমাকে ডিটেল দেখিয়ে দিলাম। এরপর আসো, পরে বলছে নিচের কোনটি মেটা নির্দেশক? আমরা একটু আগে দেখছিলাম মেটা নির্দেশক যদি হইতে হয় কাউকে, মেটা নির্দেশক হইতে গেলে তাকে ডাবল বন্ড থাকতে হবে, তাই না? তো ডাবল বন্ড থাকলে সে মেটা নির্দেশক। আচ্ছা আজান দিচ্ছে, সো আজানের পরে আমরা ক্লাস কন্টিনিউ করব। এটা একটু দেখি, মেটা নির্দেশক ডাবল বন্ড। সো এখানে NO2 তে ডাবল বন্ড আছে, এটা মেটা নির্দেশক। সো আজান দিচ্ছে, আজানের পরে আমরা ক্লাসটি কন্টিনিউ করব। লিমন কেটে দাও, পরে আমরা আবার ক্লাস শুরু করি। সো চলো আমরা পরবর্তী অংশ দেখি। পরবর্তী অংশে আমাদের কি কি আছে দেখো। আমাদের এখানে বলছে এইটাই ঘুরে ফিরে না অনেকবার আসে, সো এটা একটু ভালো করে দেখে নাও, এটা দেখলেই তুমি পারবা। হ্যাঁ, সো ঘুরে ফিরে যেহেতু অনেকবার আসে এটা দেখি। এই দেখো একটা যৌগ দিছে, এই যৌগটার ইউপ্যাক পদ্ধতিতে নাম বলছে, ইউপ্যাক পদ্ধতিতে নাম। সো এখানে খেয়াল করে দেখো যৌগটা হচ্ছে CH3 CH2 তারপরে CH নিচে Cl তারপরে CHO। সো আমাদের CHO যে মূলকটা আছে এর পাওয়ার সবচেয়ে বেশি। সো এর পাওয়ার বেশি হওয়ার কারণে এই সাইড থেকে আমরা নাম্বারিং করবো, এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। সো 1 2 3 4। তাহলে দেখো তো 2 নাম্বার কার্বনে আমাদের ক্লোরিন আছে না? সো 2 নাম্বার কার্বনে ক্লোরিন থাকলে তাহলে আমরা এখানে 2 ক্লোরো বলতে পারি, 2 ক্লোরো। এবার এখানে দেখো 4টা কার্বন হলে আমাদের বিউট আসবে মেইন শব্দ। তাহলে বিউট থেকে যেহেতু এই জায়গাতে আমাদের অ্যালডিহাইড আছে তাহলে লাস্টে হবে হচ্ছে বিউটানেল। তাহলে দেখো আমরা এখানে 2 ক্লোরো বিউটানেল পাবো না, এখানে আমরা A নাম্বার পাবো হচ্ছে কারেক্ট আনসার 2 ক্লোরো বিউটানেল। এই ধরনের নেমিং এর ক্ষেত্রে নামকরণের বেসিক নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে তুমি তোমার মতো করে অ্যানালাইসিস করবা, করে যে কয়টা নাম আছে তোমার অ্যানালাইসিসের সাথে সবচেয়ে ক্লোজ কোন নামটা দেয়া আছে অপশনে সেটাই যে দাগাবা, সবচেয়ে ক্লোজ কোনটা দেয়া আছে। অপশন না দেখে একা একা করতে যাবা না, টাইম কিলিং। অপশন দেখবা, এবং এটাই খুব বেশি আসে, এটা মেইন বইয়ের MCQ, এটাই খুব বেশি আসে। এই একটা দেখে যাও, এটাই কমন পাইতে পারো হুবহুব। কয়েকবার আসছে, 2 বার 3 বার আসছে একই কোশ্চেন রিপিটেডলি। ওকে, বলছে দেখো কোনটি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে টলুইন উৎপন্ন করে। সো আমরা প্রথমে বেনজিন নিব। হ্যাঁ, এই বেনজিনের উপরে টলুইন বানাবো। টলুইন বানানো মানে কি? বেনজিনের উপরে আমার CH3 উঠে যাওয়া। খেয়াল করো, বেনজিনের উপর CH3 উঠে যাওয়া, এখানে আমরা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে করব, ঠিক আছে? সো এখানে আমরা বেসিক্যালি জানি যে বেনজিনের উপরে টলুইন উঠতে গেলে এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড লাগে। সো অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমরা মিথাইল ক্লোরাইড নিব। মিথাইল ক্লোরাইড নিলে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন মিলে এখানে HCl চলে যাবে, আর এই CH3 পার্টটাই উপরে উঠে যায়। তাহলে এই জায়গায় যে যৌগটা আমরা এক্সট্রা নিই সেটা কি? সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। সো এই যে যৌগটা সেটা হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড, এই যৌগ। আমরা
স্থায়ী বিক্রিয়া আমরা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসে বা এক ক্লাসই যথেষ্ট সিরিজের জৈব যৌগে দেখছি, একদম হুবহু এমসিকিউ গুলোই আসে, সেই জন্য এগুলো আমি তোমাদের খুব ভালো মতো দেখায় দিছি। ওকে, এরপর আসো বলছে কোনটি নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের একটা লিস্ট আছে, কি আছে? হিলিয়াম, নিয়ন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন, রেডন, এই সবাই হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস। সেই নিষ্ক্রিয় গ্যাসে আমাদের দেখো আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, বাট এখানে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, নাইট্রোজেন গ্যাস যেটা, এটা কিন্তু নিষ্ক্রিয় বা ইনার্ট মিডিয়া হিসেবে কাজ করে, ইনার্ট মিডিয়া বা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে, ইনার্ট মিডিয়া বা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে। সো দেখো এই নাইট্রোজেন হচ্ছে আমার নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করায় আমরা কখনো কখনো এই নাইট্রোজেনকেও দাগাইতে পারি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে। সো যেহেতু এখানে আমাদের অলরেডি নিষ্ক্রিয় 18 নম্বর গ্রুপ থেকে আছে, এই জন্য আমরা 18 নম্বর গ্রুপ থেকেই দাগাবো, বাট যদি না থাকতো তাহলে আমরা নাইট্রোজেনকে দাগাইতে পারতাম। এরপরে বলছে দেখো গ্রিগনার্ড বিকারকের সংকেত কি। গ্রিগনার্ড বিকারকের বেসিক সংকেত হচ্ছে RMgX, এইটাকে বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। সবসময় যে এরকমই থাকবে নট নেসেসারি। দেখো RMgX এর জায়গায় ক্লোরিন ব্রোমিন এগুলা বসতে পারে, মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, বিশেষ করে ক্লোরিন আর ব্রোমিনই বসে। এই R এর জায়গায় আমরা মিথাইল গ্রুপ নিতে পারি RMgCl, আমরা ইথাইল গ্রুপ নিতে পারি C2H5MgCl, এই টাইপের জিনিসপত্র যদি দেয় তখনও আমার কারেক্ট, ঠিক আছে। সো RMgX এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো যেটা দিবে সেটা অনুযায়ী আমরা দাগাবো। এরপরে বলছে দেখো বেনজিন বলয়ে পাই বন্ধন কতগুলা। সো আমরা যদি একটু বেনজিন বলয় দেখি, আমাদের বেনজিন বলয় দেখতে কেমন? বেনজিন বলয় দেখতে এরকম, বেসিক্যালি এরকম হয়। সো আমাদের এখানে কনজুগেশন থাকে একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল, এই থাকে। সো আমাদের খেয়াল করো এই জায়গায় একটা কার্বন আছে, এই কার্বনে কয়টা হাত? একটা, দুইটা, তিনটা হাত না? চারটা হাত ফুল করতে গেলে একটা হাইড্রোজেন বাইরের দিকে থাকে, চারটা হাত ফুল করতে গেলে একটা হাইড্রোজেন বাইরের দিকে থাকে, চারটা হাত ফুল করতে গেলে হাইড্রোজেন বাইরে, হাইড্রোজেন বাইরে, হাইড্রোজেন বাইরে, হাইড্রোজেন বাইরে। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের পাই বন্ধন এই একটা, এই একটা, এই একটা, তিনটা পাই বন্ধন, তাহলে পাই হচ্ছে আমাদের টোটাল তিনটা। এবার যদি আমরা একটু সিগমা কাউন্ট করি, খেয়াল করো এখানে একটা সিগমা, 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 এই 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 সিগমা, টোটাল এবার সিগমা কাউন্ট করো কয়টা আসে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে এখানে আমাদের সিগমা আসে টোটাল 12টা। মাথায় রাখবা পাই হচ্ছে আমাদের 3টা, সিগমা হচ্ছে আমাদের 12টা। তাহলে এখানে পাই 3টা চাইছে, 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সিগমা আমাদের 12টা, এটাও মনে রাখতে হবে, কখনো কখনো ওটাও এমসিকিউতে চলে আসে। পরে আসো বলছে ক্ষারধর্মী অক্সাইড কোনটা। ক্ষারধর্মী অক্সাইড কোনটা? সো আমাদের অক্সাইডের ধর্ম একটা পার্ট আছে, সেই পার্টে আমরা ক্ষারধর্মী অক্সাইড আইডেন্টিফাই করি। সো এখানে দেখো আমাদের ক্ষারধর্মী অক্সাইডের ভিতরে আমরা জানি যে ক্ষার মৃৎক্ষার হিসেবে, মৃৎক্ষার ক্ষার এই অংশ হিসেবে আমরা এই ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলা ইউজ করি না। সো ক্ষারধর্মী অক্সাইডের ভিতরে কিন্তু আমাদের ম্যাগনেসিয়ামও যায়, ক্যালসিয়ামও যায়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামও যায়। উভধর্মী অক্সাইডের ভিতরে অ্যালুমিনিয়াম অক্সাইড যায়, এটা উভধর্মী অক্সাইড যায়। সো অক্সাইডের ধর্ম পার্টটা আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে কি কি পড়বা? আমাদের অম্লধর্মী অক্সাইড পড়বা, ক্ষারধর্মী অক্সাইড পড়বা, তারপরে হচ্ছে উভধর্মী অক্সাইড কারা কারা আছে সেটা পড়বা। এই কয়েকটা পার্ট একটু ভালো করে দেখবা, কেমন? এই পার্টের নোট আমি হচ্ছে টপ 100-এ দিয়ে দিচ্ছি, যারা টপ 100 ক্লাস করছো সো ওই জায়গায় একটু দেখবা, এখানে আমি ডিটেল দেখাচ্ছি না। ওকে, সো এই জায়গায় দেখো বলছে নিচের কোন আয়নটি বর্ণহীন দ্রবণ দেয়? কোন আয়নটি বর্ণহীন দ্রবণ? সো বর্ণহীন দ্রবণ দিতে গেলে, বর্ণহীন দ্রবণ দিতে গেলে তাকে হচ্ছে অবস্থানান্তর হওয়া যাবে না, যারা অবস্থানান্তর তারা রঙিন দিবে। সো এখানে আমরা দেখবো কারা কারা অবস্থানান্তর। আমরা দেখছি নিকেল 2+, এটা অবস্থানান্তর, আয়রন 3+, অবস্থানান্তর। এবার দেখো এই যে কপারের ভিতর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কপার 2+, আর একটা হচ্ছে কপার 3+। সো আমরা জানি কপারে 29টা ইলেকট্রন, যদি কপার 2+ হয়, খেয়াল করো কপার 2+ হয় তাহলে এখন ইলেকট্রন আছে 27টা, তাহলে আর্গনের 18, তারপর 3D-তে আমাদের কয়টা যাবে বলো তো? তাহলে 3D-তে 9টা যাবে। তাহলে এখানে আমাদের 3D 9 হলে এ হচ্ছে অবস্থানান্তর। এ কি বলতো? এ হচ্ছে অবস্থানান্তর। এ যদি অবস্থানান্তর হয় তাহলে এ কিন্তু আমাদের রঙিন যৌগ। কি ধরনের যৌগ? রঙিন যৌগ। তাহলে এ রঙিন হবে, রঙিন হয়ে গেলে তো বর্ণহীন হচ্ছে না। এ কপার প্লাস যখন, তখন এ হচ্ছে আমাদের সেই প্রকৃত বর্ণহীন। তাহলে ডি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কেন? কারণ কপার প্লাসে আমার 3D-তে 10টা ইলেকট্রন থাকে, ফলে এ অবস্থানান্তর হয় না। তাহলে প্রকৃত বর্ণহীন দ্রবণকে কপার প্লাস।
বুঝতে পারছো? সো এটা আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। পরে আসো, পরে বলছে যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা কত। সো আমরা এটা মাথায় রাখবো যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা দুইটাই সমান, সেটা কত 10⁻⁷ মোল পার লিটার। ঠিক আছে, পানির যেই ঘনমাত্রা, পানির ঘনমাত্রা এইটা আসে হচ্ছে 55.56, মনে রাখবা এটা কিন্তু খুব আসে এমসিকিউতে, 55.56, এটা হচ্ছে গ্রাম পার লিটার আসে, গ্রাম পার লিটার। সো 55.56 গ্রাম পার লিটার এটা আসে। তাছাড়া আমাদের কেডাব্লিউ এর ভ্যালু আসে হচ্ছে 10⁻⁴। এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমাদের এমসিকিউতে চলে আসে। সেখানে আমরা 10⁻⁷ মোল পার লিটার অপশন এ কে কারেক্ট আনসার দাগাইতে পারবো। এবার দেখো পরে এমসিকিউ বলছে 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি কত। এই 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি, এই টাইপ এমসিকিউ কয়েকটা খুব কমন আসে। দেখো 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, যেমন এইটা আসে। আরেকটা কমন কোশ্চেন 5% সোডিয়াম কার্বনেট, খুবই কমন কোশ্চেন। 10% সোডিয়াম কার্বনেট কদিন আগে আসছে, জেএনইউতে দিয়ে দিছে 10% সোডিয়াম কার্বনেট। এই দুইটা মেইন বইয়ের কোশ্চেন, এই জন্য হুবহু মেইন বই থেকে দিয়ে দেয়। সো এইটা যদি করার চেষ্টা করি, প্রথমটা যদি করার চেষ্টা করি, দেখো ঘনমাত্রা S = 10x / m। সো 10 ইন্টু x এর ভ্যালু, দেখো x এর ভ্যালু 20% মানে 20 / m, m এর ভ্যালু কত, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 40। সো কাটাকাটি করে এটার সাথে কাটাকাটি করলে এখানে 2 আসে, এটার সাথে এটা কাটাকাটি করলে 5 আসে। সেখান থেকে আমরা 5 মোলারিটি লিখতে পারি। সেখান থেকে আমরা ভ্যালু কত পাবো, 5 মোলারিটি। এই দুইটার ভ্যালু মুখস্থ বলে দেওয়া যায়, তুমি অলরেডি করছো, তারপর এটা বলে দিই। 0.98 মোলারিটি একটা আসে, আর এটা আছে 0.47 মোলারিটি, মুখস্থ বলে দেওয়া যায়। ঠিক আছে, এই দুইটার ভ্যালু ক্যালকুলেশন করতে 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 এত বেশি ক্যালকুলেশন হয়ে গেছে যে মুখস্থ হয়ে গেছে, মেইন বইয়ের এমসিকিউ। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবা, এটাও চলে আসতে পারে। পরে বলছে দেখো 8.5 গ্রাম অ্যামোনিয়াতে পরমাণু সংখ্যা কত। তাহলে পরমাণু সংখ্যা বের করতে বলছে, খেয়াল করো আমাদের এখানে পরমাণু সংখ্যা বের করতে বলছে। সো দেয়া আছে কি ভর, তাহলে আমরা জানি আমাদের মোলের যে ফর্মুলা n = W / m = n / na। সো পরমাণু সংখ্যা বের করতে বললে দেখো পরমাণু সংখ্যা, এখানে পরমাণু সংখ্যা চাইছে, কিন্তু এখানে দেখো অ্যামোনিয়া কিন্তু অণু, আমরা জানি অণু থেকে অণু সংখ্যা বের হয়। সেখানে এইটা অণু সংখ্যা বের করবে। সো এই জায়গায় এইটার সাথে এইটা নিয়ে আগে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি তাহলে দেখি ডাব্লিউ এর ভ্যালু কত দেয়া আছে, 8.5 গ্রাম। অ্যামোনিয়া মানে নাইট্রোজেন 7 14 আর 3 17 দিলাম, = উপরে n / na। সেখান থেকে আমরা অণু সংখ্যা পাবো হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা আড়াআড়ি গুণ করো 6 × 10⁻23 / 8.5 / 17 এটা। সো কাটাকাটি করলে খেয়াল করে দেখো, কাটাকাটি করলে এটার সাথে এটা কাটাকাটি করলে 2 আসে, এটার সাথে এটা কাটাকাটি করলে 3 × 2 = 6 আসে। তো ক্যালকুলেশন করলে 3 × 10⁻23 আসে। বাট প্রবলেম ইজ, এখানে আমার বলছে পরমাণু সংখ্যা বের করো। তো এখানে আমরা যেটা পাইছি এটা আসলে অণু সংখ্যা। কেন কি, কারণ অ্যামোনিয়া একটা অণু, তাহলে অণু থেকে ক্যালকুলেশন করে আমরা অণুই পাবো। তো পরমাণু সংখ্যা বের করতে বললে অ্যামোনিয়া পরমাণুতে অণু কতগুলো, অ্যামোনিয়া অণুতে পরমাণু আছে দেখো 4টা। তাহলে আমরা যখন পরমাণু বের করতে যাব অণু সংখ্যার সাথে 4 দিয়ে গুণ করব। তাহলে অণু সংখ্যা ছিল 3 × 10⁻23, এর সাথে 4 দিয়ে গুণ করলে দেখো 12 × 10⁻23 আসে। ক্যালকুলেশন করলে 1.2 × 10⁻24 পাওয়া যায়। সো এইটা আসে হচ্ছে আমার কারেক্ট আনসার, 1.2 × 10⁻24। খুবই সাবধানতার সাথে এই ম্যাথটা সলিউশন করবা, হুবহুব চলে আসতে পারে, খুব সাবধানতার সাথে করবা। আরেকবার বলে দিই স্টেপটা কি। প্রথমে আমরা আমাদের বেসিক নিয়ম W/m = n / na ফর্মুলাতে গেছি। সেই ফর্মুলাতে যাওয়ার পর আমরা এখানে দেখো এই বেসিক নিয়ম অনুসারে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমরা শেষে অনুসংখ্যা থেকে অনুসংখ্যাই পাইছি। বাট আমাদের যেহেতু চাইছে পরমাণু সংখ্যা, তাহলে অ্যামোনিয়া অণুতে 4টা পরমাণু আছে, এজন্য আমরা 4 দিয়ে গুণ করছি, করে আমরা বেসিক ভ্যালু পেয়ে গেছি। পরে আসো বলছে দেখো কোন অবস্থানকে এসটিপি বলে। আমরা জানি এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা 273 কেলভিন টেম্পারেচার। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারকে 76 সেন্টিমিটার এইচজি বলতে পারে। ঠিক আছে, 760 মিলিমিটার এইচজি এটাও বলা যেতে পারে। সো এইভাবে আমাদের বিভিন্ন যেই প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোতে যাওয়া যায়। সো এখানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 76 সেন্টিমিটার এইচজি, এইটা হচ্ছে আমাদের প্যারামিটার। এবার বলছে দেখো কোনটি বাফার দ্রবণ
খেয়াল করো এখানে আমাদের জিজ্ঞেস করছে সরাসরি দ্রবণ, তাহলে আমাদের বাফার দ্রবণে একটা দুর্বল থাকে আর একটা হচ্ছে দুর্বলের সবল লবণ থাকে, তাই না? সো আমাদের দুর্বল দেখো এখানে খেয়াল করলে দেখবা দুর্বল এবং দুর্বলের সবল লবণ যদি দেখো এইটা পাচ্ছ, জিনিসটা কি CH3COOH ইথানোয়িক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এবং এই দুর্বলের সবল লবণ CH3COONA, তাহলে এই দুইটা মিলে কিন্তু বাফার তৈরি করে, এটা কিন্তু সরাসরি দ্রবণ। এবার যদি খেয়াল করো এইটা কিন্তু বাফার দ্রবণ না, এটা কিন্তু বাফার তৈরির ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি, যেটা দিয়ে বাফার তৈরি করা যায়, এটা ম্যাটেরিয়াল, এটা দ্রবণ না। অনেকে এইটা দাগাই দেয়, এটা দাগাইলেই ভুল হয়ে যাবে। দেখো যদি আমরা দ্রবণ চাই তাহলে এইটা দ্রবণ। প্রশ্ন এরকম যদি করে কোনটি দিয়ে বাফার তৈরি সম্ভব, তখন আমার ম্যাটেরিয়ালে যাইতে হবে, বুঝবা জিনিসটা। যদি এরকম জিজ্ঞেস করে কোনটি দিয়ে বাফার তৈরি সম্ভব, তখন আমরা ম্যাটেরিয়ালে যাব। যদি আমার এরকম কিছু জিজ্ঞেস না করে কোনটি বাফার দ্রবণ, তাহলে অলরেডি যেটা বাফার তৈরি করে ফেলছে সেটাই যাব। সো সেই ক্ষেত্রে আমার লবণ এবং মানে দুর্বল এবং দুর্বলের শক্তিশালী লবণ, সো দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের শক্তিশালী লবণ, এই যে বাফার, এই বাফারটা কি ধরনের বাফার বলো তো? এইটা কিন্তু যেহেতু আমি দুর্বল অ্যাসিড দিয়ে তৈরি করছি, এই জন্য এটাকে কিন্তু অ্যাসিডিক বাফার বলবে। এটাকে কি বাফার বলবে? এটাকে বলবে অ্যাসিডিক বাফার। যেহেতু এখানে আমরা দুর্বল অ্যাসিড দিয়ে তৈরি করছি, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিডিক বাফার। মাথায় রাখবা জিনিসটা। পরে আসো, পরে বলছে 5 গ্রাম আয়রন সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম K2Cr2O7 প্রয়োজন? ওকে, এইটা একটা হুবহু এমসিকিউ যেটা বারবার আসে। তুমি যদি এইটা টোটালটা শিখতে চাও, আমি তোমাকে এখন শেখাবো, বাট শেখার আগে এর উত্তরটা একটু মুখস্থ করে নিবা। এই একটা উত্তর আমি তোমাকে বলতেছি মুখস্থ করে যাও, হুবহু পাবা। এই একটা উত্তর মুখস্থ করবা। এর উত্তরটা হইতেছে 1.614। এবার আসো এইটা আমরা করব কিভাবে। দেখো এইটা হচ্ছে আয়রন সালফেট, এইটা যদি আমরা জারক হিসেবে ধরি আর এটাকে যদি আমরা বিজারক হিসেবে ধরি, তাহলে আমরা সামেশন অফ EN অফ জারক লিখবো এক সাইডে, আর সামেশন অফ EN অফ বিজারক লিখবো এক সাইডে। তো আমরা একটাকে জারক একটাকে বিজারক হিসেবে ধরলাম। তো দেখো আয়রন এখানে 2+ আকারে আছে, আয়রন 2+ থেকে আয়রন 3+ হইতে পারে, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত হয়? 1। তার মানে তুল্য সংখ্যা 1 বসাই দিলাম, ইনটু এখানে আমাদের W/M বসাতে হবে। তাহলে W এর ভ্যালু 5, M এর ভ্যালু আয়রন সালফেটের যে ভ্যালু আসবে সেটা। আয়রন সালফেটের ভ্যালু কত আসবে? আয়রন 55.85, ঠিক আছে, সালফার 1632, অক্সিজেন 816 × 4, টোটাল ক্যালকুলেশন করলে এটা, ঠিক আছে। এবার কত গ্রাম K2Cr2O7 প্রয়োজন? দেখো K2Cr2O7 এর এখানে আমাদের ইনিশিয়ালি জারণ মান ছিল ক্রোমিয়াম 3+, তাই না? ক্রোমিয়ামের ইনিশিয়ালি জারণ মান ছিল হচ্ছে 6+। ইনিশিয়ালি ক্রোমিয়ামের জারণ মান কত ছিল? 6+। 6+ থেকে এই ক্রোমিয়াম 3+-এ পরিণত হয়। সো একটা ক্রোমিয়ামের জন্য জারণ মানের পরিবর্তন হয় 3, বাট এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা। তো 2টা ক্রোমিয়ামের জন্য জারণ মানের পরিবর্তন হয় হচ্ছে 6। সেখানে আমাদের E এর ভ্যালু 6 ইনটু W/M, W এর ভ্যালু জানি না, M এর ভ্যালু আমার এখানে বসাতে হবে। পটাশিয়াম দেখো, পটাশিয়াম 19, আণবিক ভরের ক্ষেত্রে পটাশিয়াম 19, 39 × 2। তারপর এখানে দেখো ক্রোমিয়াম মানে হচ্ছে আমাদের আই গেস 52, সো 52 × 2। অক্সিজেন 816 × 7। সো এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি W এর ভ্যালুটা পেয়ে যাবা। এখান থেকে কি পাবা? W এর ভ্যালু পেয়ে যাবা, এবং টোটাল ক্যালকুলেশন করে W এর ভ্যালু পাবা হচ্ছে 1.614 গ্রাম। সো এই জন্য বলতেছি এই টোটাল ক্যালকুলেশনটা শিখবা, শেখার পাশাপাশি এই জায়গায় একটা ভ্যালু মুখস্থ করবা, হুবহু এইটাই আসে, একটা ভ্যালু মুখস্থ করে রাখবা। ওকে, সো চলো আমরা পরের ম্যাথটাতে যাই। পরে দেখো আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, এক জায়গায় আমি দিয়ে রাখছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এই জন্য দিয়ে রাখছি। প্রথমে বলছে দেখো নিচের কোন আয়নে আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট? সেখানে দেখো আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট জিজ্ঞেস করছে। সো প্রথমে আমাদের সোডিয়াম প্লাস আয়ন আছে, তারপর ম্যাগনেসিয়াম 2+ আছে, তারপরে অ্যালুমিনিয়াম 3+ আছে, তারপরে সিলিকন 4+ আছে। সো ব্যাসার্ধ বা আকার ছোট মানে চার্জ অনেক বেশি, চার্জের পরিমাণ যত বেশি ফোর্স তত বেশি, আকার তত ছোট। কোন সূত্র থেকে আসে? ওই যে কুলম্বের ফর্মুলা থেকে, F = C × Q1Q2 / R²। চার্জের পরিমাণ যত বেশি হয় ফোর্স তত বেশি হয়, ফোর্স যত বেশি হয় ব্যাসার্ধ তত কমে যায়, সো প্রথমে এই জায়গাতে চার্জ কত এটা যদি দেখি, খেয়াল করো এখানে সোডিয়ামে প্রোটন সংখ্যা কত? 11, চার্জ কত? 10। ম্যাগনেসিয়ামে প্রোটন 12, চার্জ কত? 10। অ্যালুমিনিয়ামে প্রোটন 13, চার্জ কত? 10। সিলিকনে প্রোটন 14, চার্জ কত? 10। তাহলে দেখো ফোর্স এখানে 110 আসে,
এখানে 120 আসে, এখানে 130 আসে, এখানে 140 আসে। তাহলে ফোর্স সবচেয়ে বেশি সিলিকনে না? সিলিকনে ফোর্স সবচেয়ে বেশি হলে এর আকার বা আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। সো এটার কারেক্ট আনসার হচ্ছে সিলিকন 4+। এবার বলছে দেখো কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। দেখো এখানে অলরেডি আমরা একটা বেসিক শিখে ফেলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বেসিক শিখে ফেলছি। পরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা বেসিক শিখবো। এই পেজ থেকে তুমি এমসিকিউ পাবা, এই পেজ থেকে তুমি একটা কমন পাবা, গ্যারান্টি দিচ্ছি আমি, এই পেজ থেকে একটা কমন পাবা। তাহলে দেখো পরে বলছে কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত হইতে হবে। আলফা হাইড্রোজেন ব্যাপারটা কি? সিএইচও মূলকের পাশে যে কার্বন, সেই কার্বনের হাইড্রোজেনকে বলে আলফা কার্বন, এই আলফা হাইড্রোজেন। সো সিএইচও মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। খেয়াল করো এটা সিএইচও মূলক, পাশে কোনো কার্বন আছে? কার্বনই নাই, তাহলে এখানে আলফা হাইড্রোজেন নাই। এটা সিএইচও মূলক, পাশে দেখো বেনজিন আছে, বেনজিন থাকলে হাইড্রোজেন আছে না? আলফা হাইড্রোজেন নাই। দেখো সিএইচও মূলক, পাশের কার্বন, সেই কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে এইটা আমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখানে কোনো সিএইচও মূলকই নাই, এখানে কোনো সিএইচও মূলকই নাই। তাহলে সিএইচও মূলক, পাশের কার্বন, পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। সিএইচও মূলক, পাশের কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে সে ক্যানিজারো বিক্রিয়া দেয়। তা যেমন দেখো এই বিক্রিয়াতে এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে, এইটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে, আর এইটা দিবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। সো আশা করি বুঝতে পারছি। এবার দেখো বলছে কার্বলিক অ্যাসিডের সংকেত কি। দেখো ফেনলকে কার্বলিক অ্যাসিড, টলুইন না, ফেনলকে আমরা হচ্ছে কার্বলিক অ্যাসিড বলি। বেনজিনের উপর OH, এটা হচ্ছে আমাদের ফেনল, ফেনলকে আমরা বলি হচ্ছে কার্বলিক অ্যাসিড। তো ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড। এবার হচ্ছে দেখো কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা কথাটার ভিতর গুলিয়ে ফেলি। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানা, সেটা ক্ষেত্রে ফ্লোরিনই সবচেয়ে বেশি পারে। কিন্তু যখন ইলেকট্রন আসক্তির কথা আসবে তখন ফ্লোরিনের আকার ছোট হওয়ায় এটা ব্যতিক্রম। সবচেয়ে বেশি হবে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম এবং ব্যতিক্রম যে ক্রমটা, এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্লোরিন হবে হচ্ছে কারেক্ট আনসার। সো গুলাই ফেললে হবে না। এই যে একটা পেজ, এই একটা পেজ থেকে তুমি একটা এমসিকিউ পাবা, একটা এমসিকিউ পাবা, গ্যারান্টি দিচ্ছি তোমাকে। সো এটা ভালো করে দেখে নিও। এরপর আসো পরবর্তী এমসিকিউ দেখি। বলছে গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এর দ্রবণকে কি দ্রবণ বলে? এটাকে বলা হচ্ছে লুকাস বিকারক। খেয়াল করো, লুকাস বিকারক। সো লুকাস বিকারকের কাজ কি? লুকাস বিকারকের কাজ হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, এই অ্যালকোহলের ভিতরে পার্থক্য করা। 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে আমরা লুকাস বিকারক ব্যবহার করি। লুকাস বিকারকে আমাদের গাঢ় HCl ব্যবহৃত হয়, সবসময় মাথায় রাখবা, গাঢ় HCl এবং অনার্দ্র বা ড্রাই জিঙ্ক ক্লোরাইড এইটা ব্যবহার হয়। সো ড্রাই জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl, এইটা সমন্বয়ে আমরা লুকাস বিকারক তৈরি করি। সো এইটা হচ্ছে আমাদের লুকাস বিকারক। লুকাস বিকারক সম্পর্কিত এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলেই হয়ে যাচ্ছে, এই কয়েকটা ইনফরমেশনই এনাফ। ঠিক আছে, সো আশা করি ক্লিয়ার হয়েছে। পরে আসো বলছে নিচের কোনটি শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। আমরা জানি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 1s2, 2s2, 2p6, 3s2 এই পর্যন্ত ম্যাগনেসিয়াম। সো এখানে s অরবিটালে যে ইলেকট্রন থাকে, এই s অরবিটালে ইলেকট্রন স্টেবল অবস্থায় থাকে, ফলে এই জায়গা থেকে ইলেকট্রন বের করতে আমার অতিরিক্ত পরিমাণে শক্তি দিতে হয়। সো এই জায়গাতে স্টেবল বা সুস্থিত অবস্থায় যখন থাকে তখন ম্যাগনেসিয়ামের এই জায়গায় একটা ইলেকট্রন বের করতে অতিরিক্ত শক্তি দিতে হয়, যেটা আমরা শিখা পরীক্ষায় যেই ল্যাম্প ব্যবহার করি, শিখা পরীক্ষায় যে শিখা বা অগ্নিশিখা ব্যবহার করি, ওই অগ্নিশিখা এই পরিমাণ শক্তি তৈরি করতে পারে না। সো যেহেতু ওই অগ্নিশিখা এই পরিমাণ শক্তি তৈরি করতে পারে না, এই জন্য ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। কারণ কি, ম্যাগনেসিয়াম সুস্থিত অবস্থায় থাকে এবং বেশি শক্তির প্রয়োজন হয়, এই জন্য দেখায় না। আচ্ছা, এবার দেখো বলছে এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগ পরস্পর কি? খেয়াল করো, আমরা জানি প্রোটন সংখ্যা সমান হলে আইসোটপ, তারপরে নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটোন, তাই না? টপ হলে প্রোটন সংখ্যা সমান, টোন হলে নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, ভর সংখ্যা সমান হলে আইসোবার, তাই না? আইসোবার, এই কথাগুলো তো মনে আছে। সেখানে দেখো প্রোটন সংখ্যা ডিফারেন্ট, ভর সংখ্যা ডিফারেন্ট, তার মানে এখানে নিউট্রন সংখ্যা সমান হওয়ার চান্স আছে। সেখানে যদি প্রথমটার ক্ষেত্রে নিউট্রন বের করতে চাই, 15 থেকে 7 বাদ দাও 8 আসে,
দ্বিতীয়টার ক্ষেত্রে নিউট্রন বের করতে চাই, 16 থেকে 8 বাদ দাও 8 আসে। তাহলে দেখো তো দুইটার ক্ষেত্রেই আমার নিউট্রন সংখ্যা 8 করে আসতেছে না? সো 8 করে আসলে নিউট্রন সংখ্যা সমান, তখন আমরা এটাকে বলতে পারি আইসোটোন। কি বলতে পারি ভাইয়া? আইসোটোন। তাহলে আমাদের যৌগটা আসতেছে হচ্ছে আইসোটোন। আশা করি আমরা মাথায় রাখতে পারবো ইনশাল্লাহ। ওকে, পরে দেখো আমাদের পরে বলছে Na4FeCN6, এখানে আয়রনের যোজনী কত? এই জায়গায় যে আয়রনটা আছে আয়রনের যোজনী কত? এই টাইপ যৌগ আগেও দেখছি। দেখো সোডিয়ামের ক্ষেত্রে জারণ মান +1, কয়টা সোডিয়াম আছে? 4টা সোডিয়াম আছে। আয়রনের যোজনী আমাদের বের করতে হবে। সায়ানাইডের ক্ষেত্রে -1, কয়টা সায়ানাইড আছে? 6টা। টোটাল যৌগের যোজনী 0। তাহলে দেখো 4 + x - 6 = 0। তাহলে x = +6 - 4, তাহলে এখান থেকে +2 বের হয়। কি বের হয়? +2। সো +2 বের হলে এখানে আমরা যোজনী পাই কত? +2। সো আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়েছে। সেম টপিক, সেম জিনিস আগেও আমরা শিখছি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, যদি দিয়ে যায় অবশ্যই পারতে হবে। গ্রেট। এবার আসো, পরে বলছে এখানে কয়েকটা এমসিকিউ আছে বেশ গুরুত্বপূর্ণ, আমাদের শিখে রাখতে হবে। প্রথমেই বলছে যে কেপি-কেসি সমান কোন বিক্রিয়ার ক্ষেত্রে? আমরা জানি কেপি-কেসি সম্পর্ক হচ্ছে কেপি = কেসি × r⁴ আমরা আগেই শিখছি, আমার বেসিক ক্লাসে শেখাইছিলাম যে ∆n এর ভ্যালু যদি 0 হয় তাহলে কেপি-কেসি সমান হয়ে যায়। সো ∆n এর ভ্যালু 0 কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে হয়? আমি দেখাইছিলাম যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি-কেসি সমান। নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে 2 নাইট্রোজেন অক্সাইড, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি-কেসি সমান। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি এই জায়গাতে এমন বিক্রিয়া ডি নাম্বারটা দেয়া আছে না অলরেডি? সো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেপি-কেসি সমান হচ্ছে। বুঝতে পারছো? তো ডি নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ওকে, সো ডি নাম্বার কারেক্ট আনসার। এবার বলছে দেখো বিক্রিয়ার হারের একক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি সো বিক্রিয়ার হার R = ঘনমাত্রা / T। সো আমরা জানি ঘনমাত্রার একক হচ্ছে মোল/লিটার আর টাইমের একক হচ্ছে আমরা সেকেন্ড নিতে পারি। তার মানে আমাদের বিক্রিয়ার হারের একক আসছে মোল/লিটার/সেকেন্ড। দেখো আমাদের অপশন এ হচ্ছে মোল/লিটার/সেকেন্ড। সো আমরা অপশন এ হচ্ছে কারেক্ট আনসার দাগিয়ে ফেললাম। গ্রেট, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। পরে দেখো বলছে শিখা পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়? আমাদের মাথায় রাখতে হবে শিখা পরীক্ষায় আমরা একটা তার ব্যবহার করি। হ্যাঁ, একটা তার ব্যবহার করি যার মাথায় আমরা হচ্ছে টানি, লবণ টানি। সেই তারটা হচ্ছে প্লাটিনাম তার। কেন প্লাটিনাম তার? প্লাটিনাম তার অনেক বেশি নিষ্ক্রিয়, তোমার পর্যায় সারণী সক্রিয়তা সিরিজের বা ধাতু সক্রিয়তা সিরিজের একদম নিচে থাকে, ফলে এটা সহজে বিক্রিয়া করে না। আমরা বিভিন্ন জায়গায় প্লাটিনাম তার ব্যবহার করি তার নিষ্ক্রিয়তার কারণে। সেখানে আমরা শিখা পরীক্ষায় প্লাটিনাম তার ব্যবহার করি, মাথায় রাখবা প্লাটিনাম তার। এবার বলছে দেখো কোনটি অবস্থানান্তর মৌল নয়? কোনটা অবস্থানান্তর মৌল নয়? তাহলে খুঁজতে হবে কোনটা অবস্থানান্তর মৌল। খেয়াল করো আমরা আগেই জানি ভ্যানাডিয়াম, আয়রন, সেরিয়াম এগুলো হচ্ছে অবস্থানান্তর মৌল। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 21 নাম্বার স্ক্যান্ডিয়াম 3+ হয়, ফলে এই 3D ফাঁকা চলে আসে, 3D 0 হয়ে যায়, ফলে এ অবস্থানান্তর মৌল নয়। আমরা আগে থেকেই জানি দুইটা যৌগ, যে দুইটা মৌল স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এই দুইটাকে আমরা অবস্থানান্তর মৌল নয় হিসেবে জানি। ওকে, পরে দেখো বলছে কোনটি সোডা লাইম? আমরা জানি সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিকে আমরা সোডা লাইম বলি। এটা কোন বিক্রিয়ায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ব্যবহৃত হয়। এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেখাই দিতে বললে খুবই ভালো হইতো। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কার্বন সংখ্যা 1 কমে সোডা লাইম ব্যবহার হয় এবং হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যাসিড থেকে তৈরি হয়। আমরা ওই যে জৈব যৌগের রূপান্তর যে ক্লাসটা, ওইটাতে সোডা লাইম এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলছি। সো ওই ক্লাসটা একটু দেখতে পারো। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরে বলছে দেখো কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কোনটা? কার্বনিয়াম আয়ন মানে হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের নাম হচ্ছে কার্বনিয়াম। অনেকে গুলাই ফেলবা। দেখো ক্যাটায়ন মানে প্লাস আয়ন, হ্যাঁ, এটাই হচ্ছে কার্বনিয়াম আয়ন। কথাটা বুঝবা, কার্বনিয়াম আয়ন। আর মাইনাস আয়ন যেটা আছে, মাইনাস আয়ন, এইটাকে বলা হচ্ছে কার্বানায়ন। সো অ্যানায়ন থেকে আয়ন, ঠিক আছে, কার্বানায়ন, এটা অ্যানায়ন। সো দেখো কার্বনিয়াম আয়ন বা প্লাস আয়ন, এটার ক্ষেত্রে আমরা একটা সিকোয়েন্স মনে রাখা তোমাদের শেখাইছিলাম, আমরা বেসিক ক্লাসে শেখাইছিলাম যে FCS321। তো এফ তে হচ্ছে ফ্রি রেডিকাল, সিতে মানে প্লাস আয়ন,
এস তে কি, এস তে স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কি স্থায়িত্ব, তো স্থায়িত্ব সবচেয়ে বেশি 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এইটা হচ্ছে মনে রাখার আমার টেকনিক, মিল্টন ভাইয়ের স্পেশাল টেকনিক। তো কি করি আমি মনে রাখি যে ফ্রি রেডিক্যাল যখন হবে, ক্যাটায়ন যখন হবে, তখন তাদের স্টেবিলিটি হবে হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এবার 3 ডিগ্রি দিয়ে শুরু, এটা কেমনে বুঝবো? দেখো এখানে 3টা লেটার নিছি, এই জন্য 3 ডিগ্রি দিয়ে শুরু। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে ডি নাম্বার, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কার্বন আয়ন হলে কি হইতো? কার্বন আয়ন হলে এস 1 2 3, এতে অ্যানায়ন, স্টেবিলিটি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটা হচ্ছে স্টেবিলিটির ক্রম। ঠিক আছে, এইভাবে আমি তোমার হচ্ছে যে নিউমোনিক ওয়ার্ড দিয়ে অর্গানিকের এই পার্টটা মনে রাখি। পরে দেখো বলছে পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দেশ করো। সো কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা জানি কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু, আমাদের ফর্মুলা হচ্ছে NH ডিভাইডেড বাই 2 পাই। সো n হচ্ছে কত নাম্বার কক্ষপথ সেটা। সো যেহেতু দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান 2, তাহলে এখানে আমরা 2h ডিভাইডেড বাই 2 পাই লিখতে পারবো। 2 কেটে যে আমাদের এখানে h ডিভাইডেড বাই পাই আসবে। সেখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে mvr বা L ইকুয়ালস টু h ডিভাইডেড বাই পাই। পরে দেখো বলছে K3FeCN6 এই যৌগে কয় প্রকার বন্ধন আছে? কয় প্রকার বন্ধন আছে আমরা একটু দেখার চেষ্টা করি। K3 মানে এখানে 3টা পটাশিয়াম প্লাস আয়ন আছে, আয়রনের সাথে FeCN6, এই জায়গাতে আমাদের 3- যৌগ আছে। তাহলে এখানে প্রথমেই আমরা এই মাইনাস প্লাস ভেঙে ফেলে দেখলাম এখানে আয়নিক বন্ধন আছে। কি বন্ধন? আয়নিক বন্ধন। এবার দেখো এই সায়ানাইড হচ্ছে আমাদের এই জায়গাতে লিগ্যান্ড হিসেবে কাজ করছে। সো আয়রনের 6টা হাতে 6টা সায়ানাইড বসছে এই জায়গায় মুক্ত জোড় ইলেকট্রন দেওয়ার জন্য। সো মুক্ত জোড় ইলেকট্রন দিলে এইটা কি ধরনের বন্ধন দিচ্ছে? সন্নিবেশ বন্ধন দিচ্ছে। আচ্ছা, এবার এই সায়ানাইড যৌগটার দিকে তাকাও। সায়ানাইডে কার্বন এবং নাইট্রোজেন কি ধরনের বন্ধন করে আছে? সমযোজী বন্ধন করে আছে। সো খেয়াল করলে দেখবা এখানে আয়নিক, সন্নিবেশ এবং সমযোজী 3 ধরনের বন্ধন পাওয়া যায়। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, আয়নিক বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন, 3 ধরনের বন্ধন। গ্রেট। এবার আসো পরের এমসিকিউটা দেখি। বলছে ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ কোনটি? সো দেখো বাফার দ্রবণই না, সেখানে আবার ক্ষারীয় বাফার দ্রবণ হইতে হবে। সো দেখো ক্ষারীয় বাফার দ্রবণ মানে আমাদের দুর্বল ক্ষার নিয়ে কাজ করতে হবে। সো দুর্বল ক্ষার মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের শক্তিশালী লবণ কে আসে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এইটা হচ্ছে আমার ক্ষারীয় বাফার দ্রবণ। যদি অম্লীয় বাফার দ্রবণ বলতো তাহলে আমাদের দুর্বল অম্ল নিতাম CH3COOH, এবং এই CH3COOH এর শক্তিশালী লবণ হচ্ছে CH3COONA। সো সরাসরি আমাদের বাফার দ্রবণ যেহেতু চাইছে, আমরা এইটা নিতাম যদি অম্লীয় বাফার দ্রবণ বলতো। তাহলে যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ বলছে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার শক্তিশালী লবণ এইটা নিছি। বুঝতে পারছো? সো এইভাবে আমাদের চিন্তা করতে হবে, বেসিক চিন্তা। যেহেতু আমাদের ক্ষারীয় বলছে, অর্থাৎ ক্ষারীয় বাফার দ্রবণ বলছে, অর্থাৎ আমাদের দুর্বল পার্টটা হবে হচ্ছে ক্ষারীয়। বুঝতে পারছো? ওকে, দুর্বল পার্টটা কি হবে? ক্ষারীয়। তোমরা অনেকে দেখলাম আমার কমেন্ট বক্সে আমাকে বলতেছো, ভাইয়া আপনি আগে অনেক চিকনা ছিলেন, এখন আস্তে আস্তে গোলুমোলু মোটা হয়ে গেছেন, এগুলা বলতেছো। হ্যাঁ, মোটা হয়ে গেছি, আসলে মোটা হয়ে গেছি। তো আসলে মানুষ তো সবসময় একরকম থাকে না, চেঞ্জ হয়, চেঞ্জ হয়েছে, আবার কমায় ফেলে আবার হ্যান্ডসাম হইতে হবে, চিকনা চাকনা হইতে হবে। বাট বেশি চিকনা চাকনা হয়ে গেলে ঝামেলা হইতেছে, তোমাদেরকে পড়ানোও যায় না। হ্যাঁ, টিচার হিসেবে ওই অ্যাকসেপ্টেন্সিটা আসে না। যখন তোমাদের মতো বয়সে ছিলাম তখন এইগুলা আসলে মানাইতো। আরেকটা জিনিস, তোমাদের ভিতরে কয়েকজন বলতেছে ভাই আপনি আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর দেন, আপনার একজন ওয়েল উইশার, এই টাইপের বেশ কিছু ভালো পজিটিভ কমেন্ট দেখলাম। আসলে আমার নজর দেওয়া উচিত। আমি রিসেন্ট 2-3 মাস মানে অস্বাভাবিক পরিশ্রম করে ফেলছি। তার মাঝখান দিয়ে একটু শারীরিক অসুস্থতার ভিতর দিয়ে গেছি। করোনার ভ্যাকসিন নেওয়ার কারণে কিছু প্রবলেমস বা কমপ্লিকেশনস দেখা যাচ্ছিল। মাঝখানে এক্সাম এবং পেইড ব্যাচের ক্লাস, অনেক বেশি স্ট্রেস ছিলাম। সো ঠিকমতো ঘুম আসতো না, মাঝখানে অনেক বেশি খাবার দাবারের অনিয়ম হয়েছিল। সো সব মিলায়ে একদম অসুস্থতা একদমই গ্রাস করছিল। এবং এই যে চেঞ্জেসটা আসছে, সো স্বাভাবিক হওয়ার ট্রাই করতেছি, বাট কেন জানি অনেক প্রেশারে তারপরে হয়ে উঠছে না। আই গেস 4th ইয়ার শেষ না হওয়া পর্যন্ত এই প্রেশারটা কমাইতে পারবো না এবং হবেও না। দেখা যাক, আল্লাহ ভরসা। দোয়া করি আমার জন্য। কমেন্ট বক্সে কে কে দোয়া করছো শেষে একটু কমেন্ট করে যেও যে ভাই আপনার জন্য অসংখ্য দোয়া রইল। বাকি কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে তোমাদের সাথে কোনো মিট আপে। এবার বলছে দেখো নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? তাহলে আকার ছোট মানে কি? আকার ছোট মানে ওই সেম কাহিনী, চার্জ যত বেশি ফোর্স তত বেশি
আকার তত ছোট। তাহলে ফোর্স বেশি কার একটু দেখি। এটা হচ্ছে আয়োডিন। আয়োডিন নিয়ে আমরা কাজ করবো না, আয়োডিন আকার এমনিই বড়। অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 8, 2টা ইলেকট্রন গ্রহণ করায় 10টা ইলেকট্রন চলে আসছে। নাইট্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 7, 3টা ইলেকট্রন গ্রহণ করায় 10টা ইলেকট্রন আসছে। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 10টা আসছে। তাহলে চার্জ দেখো এখানে 80, এখানে দেখো 70, এখানে খেয়াল করো এখানে কত আসছে, এখানে আসছে হচ্ছে 110। তাহলে হিসাব করলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি আসে বলো তো? কারেক্ট অ্যান্সার নাইট্রোজেন আসার কথা, তাই না? নাইট্রোজেন আসার কথা। এবার তোমাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসবে যে ভাইয়া নাইট্রোজেন যে দিলেন, সোডিয়াম যে দিলেন, সোডিয়ামের ক্ষেত্রে আকার ছোট কেমনে হয়? সোডিয়ামের তো 3D অরবিটালে প্রবেশ করার কথা না। না, 3D অরবিটালে প্রবেশ করে না, কারণ 3D অরবিটালে 3s যে একটা ইলেকট্রন ছিল এইটা চলে যায়। চলে গেলে তোমার 2s2 2p6 পর্যন্ত এ থেমে যায়। ফলে কিন্তু p অরবিটালের ওই ইলেকট্রন নিয়েই কম্পিট করতেছে, ঠিক আছে? ফলে এর আকারটা সবচেয়ে বেশি ছোট হয়ে যায়। তখন ওর ওই যে তৃতীয় শক্তি স্তর কাউন্ট হয় না, বুঝতে পারছো? সেই জায়গাতে ডিটা আসবে কারেক্ট আনসার। পরে দেখো বলছে ফুটন্ত পানির পিএইচ কত? ফুটন্ত পানির পিএইচ। সো দেখো আমাদের ফুটন্ত পানির পিএইচ যদি বের করতে হয় তো আমরা জানি যে হাইড্রোজেন প্লাস আয়নের যেই ঘনমাত্রা, আমরা যখন পানির টেম্পারেচার বাড়াবো তখন হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে। হ্যাঁ, সো ঘনমাত্রা বেড়ে গেলে আমার পিএইচ এর পরিমাণ কমে যায়। সো পিএইচ এর পরিমাণ যদি কমে যায়, কমে গেলে এটা তখন 7-এর চেয়ে কমে যে অ্যাসিডিক হয়ে যাবে। তখন আমরা এখানে কত পাবো বলো তো? 5 পাবো। এটা মাথায় রাখবা যে ফুটন্ত পানির পিএইচ মানে টেম্পারেচার যখন আমরা বাড়াবো তখন আমাদের পিএইচ এর মান কমবে। পানির ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে পিএইচ এর মান কমবে, ফলে 7-এর চেয়ে কমে যাবে, ঠিক আছে? পানির নর্মালি আমাদের 7 ছিল, 7-এর চেয়ে কমে যাবে, কমে যেয়ে 5-এর কাছাকাছি বা 7-এর চেয়ে কম যে ভ্যালুটা থাকবে সেটা হবে। তো 7-এর চেয়ে কম দেখো এখানে আমাদের কি আছে? 5 আছে। সো 5 আমরা দিব এটা। পরে বলছে দেখো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? আমরা আগেই দেখছি সক্রিয়কারী মূলক মানে কি? অর্থপ্যারা নির্দেশক মূলক। অর্থপ্যারার ক্ষেত্রে কি সিঙ্গেল বন্ড খুঁজবো। সো সিঙ্গেল বন্ড দেখি আমরা, এইটাই দেখো ডাবল বন্ড, তাহলে মেটা নির্দেশক, ডাবল বন্ড মেটা নির্দেশক, ডাবল বন্ড মেটা নির্দেশক, এইটা দেখো সিঙ্গেল বন্ড, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরে বলছে দেখো কোনটি তীব্র অ্যাসিড। সো অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে এখানে আরেকটা ট্রিক মাথায় রাখবা, কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো আছে RCOOH, এই RCOOH এ আরএ বা অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা যত বাড়ে, কার্বন সংখ্যা যত বাড়ে, ঠিক আছে, তীব্রতা তত কমে, তীব্রতা তত কমে। সো কার্বন সংখ্যা যত বাড়বে তীব্রতা তত কমবে। তাহলে এই জায়গাতে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, খেয়াল করো এখানে কার্বন সংখ্যা 3টা, এখানে কার্বন সংখ্যা 2টা, এখানে কার্বন সংখ্যা 1টা, এখানে কোনো কার্বন নাই, ফলে এইটা সবচেয়ে বেশি সক্রিয় বা তীব্র অ্যাসিড। সো এই ধরনের অ্যাসিডের ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপ বা আরএ কার্বন সংখ্যা যত বাড়বে তীব্রতা তত কমবে। তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিড সেই হবে যার কার্বন সংখ্যা সবচেয়ে কম। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এখানে এই যে অ্যাসিড না আছে না, এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করি, যেমন CH2Cl COOH, তাহলে যেই তীব্রতা, এখানে যদি আমরা 2টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করি তাহলে তীব্রতা আরো বৃদ্ধি পাইলো। এখানে যদি 3টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করি তীব্রতা আরো বৃদ্ধি পাইলো। অর্থাৎ ক্লোরিন সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের তীব্রতা বৃদ্ধি পায়। এবার যদি আমরা শুধু ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন না করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে এই 4টার ভিতরে যার তীব্রতা সবচেয়ে বেশি, তার অ্যাসিডের তীব্রতাও বেশি। এটাও মাথায় রাখতে হবে। এই ট্রিকগুলো আমাদের প্রয়োজনীয়। এবার বলছে দেখো নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি? দেখো আমি আগেই বলছিলাম এটা আসবে। দেখো এই যে সায়ানাইড বা নাইট্রাইল, এইটা হচ্ছে আমার নাইট্রাইলের কার্যকরী মূলক। ওকে, পরে দেখো বলছে বেনজিন বলয়ে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.1154 ন্যানোমিটার। কার্বন কার্বন ডাবল বন্ড হলে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.120 ন্যানোমিটার। এবার এই যে জিনিসপত্রগুলো দেখলাম না, এগুলো ন্যানোমিটারে, অ্যাংস্ট্রমে নিলে 1.54 অ্যাংস্ট্রম।
ঠিক আছে, অ্যাংস্ট্রম নিলে 1.34 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম নিলে 1.20 অ্যাংস্ট্রম, মাথায় রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে। এবার বেনজিন বলয়ে যে বন্ধন, বেনজিন বলয়ে বন্ধন দৈর্ঘ্য এটা ব্যতিক্রম 0.139 অ্যাংস্ট্রম ন্যানোমিটার, 139 ন্যানোমিটার, এইটাকে 1.39 অ্যাংস্ট্রম বলা যায়। এই কয়টা আমাদের এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো। সো এখানে আমাদের 1.39 অ্যাংস্ট্রম আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো, এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো। পরে দেখো বলছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে আমরা কোনটা ব্যবহার করি, আমরা আগে দেখে আসছি লুকাস বিকারক। লুকাস বিকারক মানে কি, দেখো গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এটাকে বলা হচ্ছে লুকাস বিকারক। ওকে, এবার বলছে দেখো পোলার দ্রাবক কোনটি, আমরা জানি পানি হচ্ছে পোলার দ্রাবক, প্লাস মাইনাসে পরিণত হয়, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মাইনাস। নাইট্রিক অ্যাসিড এটাও পোলার দ্রাবক, এরকম ভেঙে যায়, এই দুইটা পোলার দ্রাবক। এইটা হচ্ছে অপোলার দ্রাবক, CCl4 দ্রাবক বাট অপোলার দ্রাবক, ওটা পোলার হয় না। ওকে, এবার বলছে অর্ধক্ষেপ পড়া শর্ত কোনটি। সো আমরা জানি KIP যখন বেশি হয় KSP অপেক্ষা তখন অধক্ষেপ পড়ে। তো এই জায়গাতে এই শর্তটা কোন জায়গায় আছে, দেখো KIP বেশি KSP অপেক্ষা, এটা অধক্ষেপ পড়া শর্ত। যদি সমান হয় তাহলে কি বলতো, সম্পৃক্ত দ্রবণ। KIP আর KSP সমান হলে সম্পৃক্ত দ্রবণ। KIP যদি কম হয় KSP অপেক্ষা তখন সেটা কি, সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এগুলো আমরা জানি। দেখো বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কত, এটা আমরা জানি হচ্ছে 10⁻⁻7 মোল পার লিটার। এগুলো আমরা আগে থেকে সুন্দর মতো শিখে ফেলছি। এবার বলছে দেখো সিলভার দর্পণ পরীক্ষা দেয় কোন যৌগ, আমরা জানি সিলভার দর্পণ এই পরীক্ষাটা দেয় তোমার অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, তাই না, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট যে যৌগটা আছে এটা সিলভার দর্পণ দেয়। সো এই অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট আসলে কার সাথে পরীক্ষাটা করে, অবশ্যই অ্যালডিহাইডের সাথে পরীক্ষা করে। তাহলে এখানে আমাদের খুঁজতে হবে অ্যালডিহাইড কে আছে। খেয়াল করো এটা কিটোন, প্রোপানন কিটোন, প্রোপানল অ্যালকোহল, এটা ইথিন, এটা প্রোপাইন, এটা অ্যালকিন, এখানে কোনো অ্যালডিহাইড নাই। তাহলে অ্যালডিহাইড কে কে হইতে পারে, এই CHO এটা অ্যালডিহাইড হতে পারে, মানে মিথানেল। তারপরে CH3CHO এইটা অ্যালডিহাইড হতে পারে, ইথানেল। তারপরে CH2CH2CHO এটা হতে পারে প্রোপানেল। এই টাইপের যৌগগুলো এক একটা অ্যালডিহাইড, এগুলা যদি থাকে তাহলে তারা তোমার হচ্ছে সিলভার দর্পণ সৃষ্টি করতে পারে। বাট তাহলে এখানে কারেক্ট আনসারটা নাই, বুঝতে পারছো। পরে দেখো বলছে কোন অ্যালকোহলটি আয়োডোফর্ম পরীক্ষা দেয়। আয়োডোফর্ম পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মাস্ট CH3CO মূলক থাকতে হয়, CH3CO মূলক। সো CH3CO ধরো CH3 আছে, এর সাথে আয়োডিন থাকবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এইটা দিলে এই অংশটা আমার এখানে এই আয়োডিনের সাথে বিক্রিয়া করে এখানে CHI3 তৈরি করে, এইটাই হচ্ছে আমার আয়োডোফর্ম। সো এই আয়োডোফর্ম তৈরির জন্য আমাদের মাস্ট CH3CO মূলক থাকতে হবে। তো যে সমস্ত যৌগে CH3CO মূলক আছে তারা আয়োডোফর্ম দেয়, মানে এইটা দেয়। আবার দেখো এইটার দিকে যদি খেয়াল করো CH3CHO, এখানেও আমার CH3CO বন্ড দেখো H আছে। সো এই জায়গায় দেখো আমার এই CH3CO থাকায় এটাও আয়োডোফর্ম দিবে। এবার একটা যৌগ আছে যেই যৌগটা অ্যালকোহল হওয়া সত্ত্বেও আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, কোনটা বলতো, প্রোপানেল, প্রোপানল। দেখো CH3CHOH বন্ড CH3, এই যৌগটা অ্যালকোহল হওয়া সত্ত্বেও আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। কেন, কারণ এই অংশটাকে যখন আমি জারণ করব, জারণ করলে CH3 C ডাবল বন্ড O CH3 এইটাতে পরিণত হয়ে যাবে। সো এই জারণ করার কারণে এইটাতে পরিণত হইলে খেয়াল করো এই অংশটা পরবর্তীতে আমার CH3CO সাথে অ্যাড হয়ে যে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। সো এই যে প্রোপানল, এই প্রোপানল এটা আসলে শুধু প্রোপানল না, 2 নম্বর কার্বনে OH হয়, এটাকে বলে 2 প্রোপানল বা প্রোপানল 2। সো 2 প্রোপানল এমন একটা যৌগ যেটা অ্যালকোহল হওয়া সত্ত্বেও আমাদের আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো বলছে STP-তে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত। সো 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন STP-তে আয়তন মানে V/22.4 লিটার। এবার 64 গ্রাম দেওয়া আছে মানে W/M করতে হবে। তো এখানে খেয়াল করো এই VL এর ভ্যালু আমরা যখন বসাবো বা VL এর ভ্যালু যখন বের করব, তাহলে এখানে আমরা 22.4 নিব। উপরে দেখো W এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 64 গ্রাম। আমরা জানি অক্সিজেন 1632 আসে হচ্ছে আণবিক ভর। ক্যালকুলেশন করলে এটার সাথে এটা কেটে 2 হয়ে যায়, সো গুণ করলে 44.8 লিটার আসে। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা C নাম্বার পাই কারেক্ট আনসার 44.8 লিটার।
পরে দেখো বলছে কোন যৌগটি sp2 সংকরায়ন প্রদর্শন করে। সেখানে যে যৌগগুলো আছে এর ভিতরে কোনটা sp2 সংকরায়ন দেখাবে সেটা বের করব। প্রথমে দেখো আমাদের CH4 মিথেন আছে। মিথেনে আমরা 4 হাতে 4টা কার্বন নিব, সবগুলো আমাদের সিগমা বন্ধন। তো সিগমা বন্ধন সংখ্যা কত? 4টা। তাহলে স্টেরিক নাম্বারে সিগমা বন্ধন 4, লন পেয়ার 0 আসবে 4। এখানে আমার সংকরণ আসবে হচ্ছে sp3। তাহলে এখানে আমাদের sp3 সংকরণ নাই। C2H4 এটার দিকে যদি তাকাই, C2H4 মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 এইটা আসে। সো এই যৌগটার দিকে যদি তাকাই, এখানে খেয়াল করো একটা সিগমা একটা পাই আছে। সো এই কার্বনে যদি যাই, এই কার্বনের তোমার স্টেরিক নাম্বারের ক্ষেত্রে এই জায়গায় 2টা সিগমা, এখানে একটা সিগমা, 3টা সিগমা, পাই অংশগ্রহণ করে না, লন পেয়ার 0। তাহলে এখানে ভ্যালু আসছে 3 ভ্যালু আসলে এখানে আমাদের sp2 আসে সংকরণ। তাহলে আমরা এই পর্যন্ত যে আটকে যাচ্ছি যে এইটা হচ্ছে আমার sp2 সংকরণ প্রদর্শন করবে। তাহলে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার বলছে দেখো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বিকারক। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বিকারক? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বিকারক মানে হচ্ছে যেইটাতে আমার কার্বনের সি থাকবে না, সি থাকলে সে প্রাইমারি। সো খেয়াল করো এখানে সি আছে প্রাইমারি, এখানে সি আছে প্রাইমারি, এইটা প্রাইমারির মতোই দেখাচ্ছে না, এটা প্রাইমারির মতোই দেখাচ্ছে। এইটা দেখো সেকেন্ডারি। সেকেন্ডারির ভিতর কারা কারা ছিল? সোডিয়াম হাইড্রক্সাইড, তারপর পটাশিয়াম হাইড্রক্সাইড, তারপরে KMnO4, এই টাইপের যে যৌগগুলা, সালফিউরিক অ্যাসিড, এগুলো ছিল সব সেকেন্ডারি। বুঝতে পারছো? সো এটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে দেখো 1 অ্যাংস্ট্রমে কত মিটার? আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻⁻10 মিটার। ঠিক আছে, 10⁻⁻10 মিটার। সেন্টিমিটারে গেলে 10⁻⁸ সেন্টিমিটার। এই ভ্যালু দুইটা একটু মনে রাখো, চলে আসলে দাগায় ফেলবা। এবার বলছে দেখো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সো তরঙ্গ দৈর্ঘ্য বেশির ক্ষেত্রে আমি বলছিলাম যে এই সিকোয়েন্সটা মনে রাখতে, RMIR, VUV, তারপরে এক্স রে, তারপর হচ্ছে গামা, এইটা মনে রাখতে বলছিলাম। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা, আমি এভাবে মনে রাখি। এবার নিচে থেকে যত উপরে যায় তত আমার ল্যামডা ম্যাক্সিমাম হয়, নিচে যত আসে ল্যামডা হয় মিনিমাম। এই হচ্ছে আমার কাহিনী। সো খেয়াল করো এখানে আমাদের কি কি আছে? ভায়োলেট আছে। ভায়োলেট মানে কি? এই ভি। আমাদের রেড আছে। রেড হচ্ছে কালার ভিজিবলের ভিতরে পড়বে। রেড মানে ভিজিবল কালার। সো ভায়োলেট, রেড, এই দুইটা আছে। VUV, খেয়াল করো ইউভি আছে, ইনফ্রারেড আছে। সো এই দুইটা হচ্ছে আমার ভিজিবলের ভিতরে পড়ে। এবার আসে হচ্ছে ইউভি, আর এটা হচ্ছে ইনফ্রারেড। সো এই যে এই তিনটার ভিতরে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? খেয়াল করো তো, এই তিনটার ভিতরে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ইনফ্রারেড রেড। তাহলে এখান থেকে আমরা কারেক্ট আনসার ইনফ্রারেড রে দাগাইতে পারবো। ইনফ্রারেড রে সবচেয়ে বেশি। দুইটা ভিজিবলের ভিতরে পড়তেছে, একটা ইউভি একটা ইনফ্রারেড রে। তাহলে আমরা ইনফ্রারেড রে লাগাইতে পারবো। বুঝতে পারছো? কারণ উপরে গেলে আমার হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। ওকে, এবার বলছে দেখো অ্যামিনের আচরণ কি? অ্যামিন হচ্ছে RNH2 হচ্ছে অ্যামিন। অ্যামিনের এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই মুক্ত জোড় ইলেকট্রন ডোনেট যারা করতে পারে তারা লুইস ক্ষার। ঠিক আছে, যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তারা ক্ষার, যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে এরা হচ্ছে, যেহেতু লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে, তাহলে এরা হচ্ছে লুইস ক্ষার। সো এটা আসবে নিয়ম অনুসারে লুইস ক্ষার। এবার বলছে দেখো সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের নীতি কোনটা? সো আমরা দেখো একটা সমশক্তি সম্পন্ন অরবিটাল, ধরো পি অরবিটাল। সো ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে প্রত্যেকটা অরবিটাল একটা করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত কেউ ডাবলিং করবে না। এই ডাবলিং না করার যে নিয়ম, এটাকে বলা হচ্ছে হুন্ডের নীতি। সো সমশক্তি সম্পন্ন অরবিটাল বললে আসবে হচ্ছে হুন। ঠিক আছে, আচ্ছা লুইস ক্ষারের ক্ষেত্রে আমাদের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম থেকে কিন্তু প্রশ্ন আসে। সো ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম কি? দেখো 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর অ্যামোনিয়া, তারপরে আসে হচ্ছে আমাদের অ্যানিলিন। এইটা হচ্ছে আমাদের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। মাথায় রাখবা এটা 213 অ্যামোনিয়া অ্যানিলিন, মাস্ট মনে রাখতে হবে। 213 মানে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, মাস্ট মনে রাখবা, মাস্ট। ঠিক আছে, ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম। এখন যদি এইটা থেকে এমসিকিউ আসে, ক্লাসে দেখাই দিলাম, তারপরে যদি না পারো তাহলে মায়ের হবে, এক একটা মাইক দিব, চাঁদ যদি না পাও। বড় ভাই সব দেখাই দিচ্ছি, অবশ্যই পারতে হবে। বুঝতে পারছো? অবশ্যই পারতে হবে। ওকে, পরে আসো।
পরে বলছে দেখো নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ। সো এই জায়গাতে আলোক সক্রিয় যৌগ কোনটা সেটা খুঁজতে হবে। আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে দেখাইছিলাম, মনে করে দেখবা, আলোক সক্রিয়তা এইটা কেমনে দেখাইছিলাম যে কাইরাল কার্বন থাকলে সে আলোক সক্রিয়তা দেখায়। সেখানে আমাদের কাইরাল কার্বন আছে কিনা সেটা খুঁজতে হবে। সো এখানে আমরা যেই যৌগগুলো আছে এই যৌগে একটা যৌগে কাইরাল কার্বন খুঁজবো। সো খেয়াল করে দেখো এখানে এইটা আসলে এটা সিস ট্রান্স সমানুতা দেখায়। কেন? কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের এই কার্বনে একটা হাতে হাইড্রোজেন একটা হাতে CH3, একটা হাতে হাইড্রোজেন একটা হাতে CH3। সো একই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে এটা হচ্ছে সিস ট্রান্স বা জ্যামিতিক সমানুতা দেখায়। আচ্ছা, এই জায়গায় খেয়াল করলে দেখবা এই কার্বনের একটা হাইড্রোজেন আছে, একটা অ্যামোনিয়া আছে, একটা COOH আছে, একটা CH3 আছে। তাহলে এইটা A, এইটা B, এইটা C, এইটা D। তাহলে এই কার্বনে চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকায় এ কিন্তু কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন হলে এ আলোক সক্রিয় সমানুতা দেখায়। ঠিক আছে? সো পরেরটা দেখো, পরেরটা বলছে যে এই CHO এবং CH3CHO এই দুইটার ভিতরে পার্থক্য করবা কিভাবে। সো একটা দেখো এই CHO এটা হচ্ছে বেসিক অ্যালডিহাইড, তাই না? এটা হচ্ছে একটা বেসিক অ্যালডিহাইড। এই জায়গাতে কোনো CH3CO মূলক আছে? খেয়াল করো তো, এই জায়গাতে কোনো CH3CO মূলক আছে? নাই। এটা একটা বেসিক অ্যালডিহাইড। এবার পরে দেখো যে যৌগটা আছে CH3CHO, এই জায়গাতে খেয়াল করলে দেখবা CH3CO বন্ড H, এখানে দেখো CH3CO মূলক আছে। তার মানে এইটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, আর এইটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। সো আয়োডোফর্ম বিক্রিয়া দেয়া দেখলে বুঝতে পারবো যে এই দুইটার ভিতরে একটাই CH3CO মূলক আছে, একটাই CH3CO মূলক নাই। সো অ্যালডিহাইড হওয়া সত্ত্বেও যে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না সে কে? সে আসলে সবচেয়ে ছোট অ্যালডিহাইড, ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইড এবং ইথানল মানে মিথানল আর ইথানলের ভিতর পার্থক্য করার জন্য আমরা আয়োডোফর্ম টেস্টটা করি। কি করি? আয়োডোফর্ম টেস্ট করি। আবার বলি, মিথানল এবং ইথানলের ভিতরে পার্থক্য করার জন্য আমরা আয়োডোফর্ম টেস্টটা করি। সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরে দেখো বলছে 0.05 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণের pH কত। সো দ্রবণের pH বের করার ফর্মুলা হচ্ছে -log অফ তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখানে আমরা E/C ব্যবহার করি। E মানে হচ্ছে তুল্য সংখ্যা, C মানে হচ্ছে ঘনমাত্রা। সো দেখো -log অফ, এখানে হাইড্রোজেন প্লাস আয়ন দুইটা হাইড্রোজেন ছাড়তে পারে, এজন্য তুল্য সংখ্যা 2, ঘনমাত্রা কত? 0.05। সো 0.05 মানে 5 ডিভাইডেড বাই, খেয়াল করো 5 ডিভাইডেড বাই 100 লেখা যায়। সো 5 ডিভাইডেড বাই 100 লিখলে দেখো -log অফ 5 দুগুণা 10 ডিভাইডেড বাই 100 এটা লিখতে পারি। এই শূন্য কেটে যায়, কেটে গেলে -log অফ, দেখো এইটাকে আমরা 10⁻⁻1 লিখতে পারি। সো এই 10⁻⁻1 সামনে আসলে দেখো এখানে আমরা ভ্যালু পাই কত? 1। তাহলে এখান থেকে আমরা pH পাচ্ছি হচ্ছে 1। বুঝতে পারছো? তাহলে যখন আমরা এই দ্রবণের ক্ষেত্রে বের করব তখন এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো আশা করি এই জিনিসটা শিখে যাবা এবং এটাই যদি আসে পারবা। ওকে, পরে দেখো বলছে কোন বিক্রিয়ায় কেপিকেসির মান সমান হবে? যেই বিক্রিয়ায় ΔN এর ভ্যালু 0 সেই বিক্রিয়ায় কেপিকেসির মান সমান। তাহলে ΔN এর ভ্যালু 0, এটা আমরা আগেই দেখে আসছি। পরে বলছে নিচের কোনটির তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়? জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি। তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে দেখো জারণ সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে না? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কি হয়েছে? জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। আমি ক্লাসের শেষের দিকে আছি, সমস্যা নেই। তো দেখো এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, এখানে 0 ছিল, এখানে +2 হয়েছে। তো 0 থেকে +2 জারণ সংখ্যা বৃদ্ধি, তাহলে এটা আমার জারণ প্রক্রিয়া বোঝায়। বিজারণ প্রক্রিয়া হলে কি হইতো? জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া বোঝায়। ঠিক আছে? জারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, এই হচ্ছে কাহিনী। এবার বলছে দেখো বেনজিন বলয়ে সক্রিয়তা হ্রাস করে কোনটি? আমরা জানি সক্রিয়তা হ্রাস মানে মেটা নির্দেশক, আর মেটা নির্দেশক মানে মেটা নির্দেশক মানে হচ্ছে যে আমাদের সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে। তো কার্বন কার্বন ডাবল বন্ড কোথায় আছে? এই জায়গায়, খেয়াল করো। এবার বলছে দেখো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? খেয়াল করো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থতে আমাদের সি থাকা যাবে না। সেখানে সি আছে, এটা প্রাইমারি, এটা প্রাইমারি, এইটা প্রাইমারি, এইটা হচ্ছে আমার সেকেন্ডারি। ওকে, পরে দেখো বলছে অ্যালকিনের সাধারণ ফর্মুলা। অ্যালকিনের সাধারণ ফর্মুলা CnH2n+2। শিখা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহৃত হয়? শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়, এটা মাথায় রাখবা। ওকে, পরে বলছে দেখো sp2 সংকরায়ন ঘটে কোনটিতে? sp2 সংকরায়ন ঘটে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগে। এই ডি নাম্বার হবে কারেক্ট আনসার, একটু আগে দেখে আসছি।
পরে দেখো বলছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত, এটা মুখস্থ করবা, মাস্ট। সেটা কত? 0.78 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার বলছে দেখো 44 গ্রাম নাইট্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ। এখন আমরা জানি N = W / M। W এর ভ্যালু দেখো 44 দেওয়া আছে, আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44ই জানি, মানে এখান থেকে 1 আসে। সো আমরা জানি PV = nRT, N এর ভ্যালু 1 × RT। সেখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি PV = RT। সো PV = RT, দেখো এ নাম্বার হচ্ছে আমাদের অপশন। বুঝতে পারছো ক্যালকুলেশনের বেসিকটা কি, এইটা অ্যাপ্লাই করবা। পরে দেখো বলছে হিরোকে কোন ধরনের সংকরণ বিদ্যমান। আমরা জানি যে হিরোকে sp3 সংকরণ বিদ্যমান, sp3। আর গ্রাফাইট যেটা আছে গ্রাফাইটে হচ্ছে আমাদের sp2 সংকরণ বিদ্যমান। এই হচ্ছে আমাদের শেষ। সো থ্যাংক ইউ সো মাচ। লাস্টের দিকের 5টা এমসিকিউ টেনে দিলাম, কারণ হচ্ছে ক্যামেরাতে রেকর্ড করতেছিলাম, রেকর্ডে আমাদের চার্জ একদমই নীল পর্যায়ে চলে গেছে, মাঝখানে যে কোনো পর্যায়ে ক্যামেরা অফ হয়ে যাইতে পারে, এই জন্য একটু টেনে এগুলো দেখাই দিলাম। সো আশা করি টোটাল ক্লাসটি বুঝতে পারছো। এই টোটাল ক্লাসটি বুঝতে পারলে ভাইয়াকে একটা কমেন্ট সেকশনে থ্যাংক ইউ দিয়ে যেও। ক্লাসের রিভিউ অবশ্যই আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে দিবা। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।